জেসমিন দেখলেন খুব সুন্দর একটা জিন তার কাছে এসে বলছে, জেসমিন আমি এসেছি, চলো আমার সাথে। এরকম একটা স্বপ্নে ঘুম ভেঙে যায় জেসমিনের। ওর ঘুম ভাঙতেই পাশে থাকা বান্ধবী আশা বলে ওঠেন, কিরে কি হলো, হঠাৎ এরকম ঘুম থেকে চমকে উঠলি যে? তোর জন্য তো আমারও ঘুম ভেঙে গেল। ভয় পেয়েছিস নাকি? বান্ধবীর কথায় জেসমিন বললেন, আরে না, ভয় পাইনি। তোকে বলেছিলাম না, আমি মাঝে মাঝে একটা স্বপ্ন দেখি, কেউ আমাকে ডাকে তার সাথে যেতে বলে। আজকেও সেই স্বপ্নটা দেখেছি, ওই জিনটা আমাকে ডাকছিল। আশা, আচ্ছা তোর স্বপ্নে আসা ওটা যে জিন তুই কিভাবে জানলি? জেসমিন, আমি জানি ও মানুষ না। ও মানুষ হলে আমার শরীরে তাবিজ থাকা অবস্থায় ও আমার স্বপ্নে আসতে পারতো না। আমি স্বপ্নে সেই জিনটাকে দেখতে পারি বলে মা বাবা আমাকে একটা তাবিজ পরে থাকতে বলে সব সময়। কিন্তু দেখ না, আজকে তোদের এলাকায় ওই পাহাড়ের ঝর্ণা দেখতে গিয়ে তাবিজটা হারিয়ে ফেলেছি। আমার শরীরে তাবিজ নেই, আর আজকে স্বপ্নে সেই জিনটা এসেছে। আশা, দেখ জেসমিন, তুই আমার বান্ধবী, 2 দিন পর আমার বোনের বিয়ে, তাই তোকে আমার বাড়িতে নিয়ে আসছি। তোর মা বাবা আমাকে কত বিশ্বাস করে বল। এখন তুই এখানে আসার পর তোর কিছু একটা হয়ে গেলে তোর মা বাবাকে কি বলবো বল? তুই একটু সাবধানে চলাফেরা করবি। আমাদের এলাকাটা পাহাড়ি। হ্যাঁ, জায়গাটা খুব সুন্দর, তাই বলে একা একা কোথাও যাবি না। কোথাও যেতে ইচ্ছে হলে আমাকে বলবি, আমি সাথে করে নিয়ে যাব। ঘুমা এখন, ঘুমা, এখন অনেক রাত হয়ে গেছে। এই বলে দুজনে আবারও ঘুমিয়ে গেল। ঘুমানোর পর জেসমিন আবারও স্বপ্নে সেই ওই সুন্দর জিনটাকে দেখলেন, যে ওর কাছে এসে ডাকে। এরকম স্বপ্নে পরের দিন সকালে ঘুম ভেঙে যায় জেসমিনের। সকালবেলা ব্রাশ করতে করতে জেসমিন আশাকে বলল, আশা, ওই শোন না, বলছিলাম জিনরা এত সুন্দর হয় কেমনে রে? জেসমিনের মুখে কথাটা শুনে আশা বললেন, সকাল সকাল কি মাথা খারাপ হলো নাকি? কী সব বলছিস, জিন কোথা থেকে আসলো? জেসমিন, আরে মাথা ঠিকই আছে। কালকে ঘুমানোর পরে আবারও সেই জিনটাকে দেখেছি। খুব সুন্দর দেখতে জানিস, কিন্তু স্বপ্নে দেখে কি আর শান্তি হয়? আমার সামনে তো আসে না কখনো। সামনে আসলে মন ভরে দেখতাম, গল্প করতাম। এদিকে তখনই আশার মা এসে বলল, কাকে দেখার কথা বলছো মা? আশার মায়ের মুখে কথাটা শুনে জেসমিন বললেন, না মানে, কারো কথা না আন্টি, আমরা তো গল্প করছিলাম। জেসমিনের কথায় আশার মা বললেন, ও ঠিক আছে মা, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাস্তা করতে আসো, আমি তোমাদের জন্য নাস্তা রেডি করছি। কথাটা বলে চলে গেলেন উনি। উনি চলে যাবার পর জেসমিন ফ্রেশ হয়ে চলে গেলেন নাস্তা করতে। আগামীকাল আশার বোনের বিয়ে, সেই সুবাদে বাড়িতে আত্মীয়স্বজনরা আসতে শুরু করেছে। আশাদের বাড়ির চারিদিক বেশ সুন্দর। সেদিন বিকেলবেলা জেসমিন আশাদের বাড়ির পাশে বসে প্রকৃতির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। হঠাৎ জেসমিন দেখেন একটু দূরে স্বপ্নে দেখা সেই জিনটা ওর দিকে তাকিয়ে আছে। স্বপ্নে দেখা জিনটাকে দেখে জেসমিন কোনো কথা না বলে ওর দিকে এগিয়ে যেতে লাগলেন। এদিকে জেসমিন ওই জিনটার দিকে যত এগিয়ে যায়, সে ওই জিনটার থেকে দূরে সরে যায়। এমন অবস্থায় জেসমিন বলে ওঠে, এই দাঁড়াও, তোমার সাথে কথা আছে। কে তুমি, শোনো। কিন্তু জেসমিনের কথায় কান্না দিয়ে সেই জিনটা সেখান থেকে জঙ্গলের মধ্যে মিলিয়ে গেলেন। উফ, জিনটা চলে গেল। স্বপ্নে দেখা জিনকে বাস্তবে দেখে মনের মধ্যে আনন্দ নিয়ে জেসমিন আশাদের বাড়িতে ফিরে আসলেন। জেসমিন হাসি খুশি ভাবে বাড়িতে আসায় বান্ধবী আশা বললেন, কি ব্যাপার, এত খুশি কেন? জেসমিন, খুশি হব না, আমি যে আমার স্বপ্নের নায়ককে বাস্তবে দেখে ফেলেছি। আশা, মানে কি বলিস, কাকে দেখেছিস তুই? জেসমিন, আমার স্বপ্নে দেখা জিনটাকে দেখেছি, কিন্তু জানিস সে আমার সাথে দেখা করেনি, আমাকে দূর থেকে দেখছিল। আমি যখন ওকে দেখলাম তখন ওর কাছে যেতেই ও পালিয়ে জঙ্গলের কোথায় যেন মিলিয়ে গেল। আশা, হাই হাই, কি বলিস? জেসমিন, দেখ, এগুলো পাগলামি করিস না। সে তো জিন। সে তো জিন না হয়েও অন্য কিছু হতে পারে। তোকে একা ছাড়াই আমার ভুল হয়েছে। এখন থেকে আমাকে রেখে কোথাও যাবি না। আরে ভয় পাচ্ছিস কেন? কিছুই হবে না। আমি চিন্তা করেছি ও আমাকে দূর থেকে দেখতে চাইছে কেন। সে কি আমাকে কিছু বলতে চায়? আশা, সেটা তুই আর তোর জিন জানিস। চল ভিতরে চল, আপুর গায়ে হলুদ দিবে, ভেতরের সবাই অপেক্ষা করছে। আশার কথায় মনের মধ্যে আনন্দ নিয়ে জেসমিন ভেতরে চলে গেলেন। বান্ধবী আশার বড় আপুর বিয়ে উপলক্ষে তার বাড়িতে আসা। বিয়ে বাড়িতে বেশ মজা হচ্ছে জেসমিনের। সে এখানে এসে স্বপ্নে দেখা জিনটার দেখা পাবে এটা ভাবতেও পারেনি। বিয়ে বাড়িতে নানা মানুষের ভিড়েও
জেসমিন কিন্তু নজর রাখছিলেন সে আবারও ওই জিনটার দেখা পায় কিনা। এভাবে নজরে নজরে বিকেল গড়িয়ে সন্ধ্যা, আর সন্ধ্যা গড়িয়ে রাত চলে আসে। রাত হওয়ায় রাতের খাবার শেষে আশা ও জেসমিন যখন ঘুমাতে যাবে তখন জেসমিন আশাকে বললেন, এই আশা চল না, একটু বাইরে যাই, একটু হাঁটাহাঁটি করে আসি, ভালো লাগবে। আশা, ভালো লাগবে না ছাই, তুই বাইরে কেন যেতে চাচ্ছিস জানি না বুঝি। বাইরে গিয়ে জেসমিন, সবই তো বুঝিস, তাহলে চল। আশা, এই একদম না, রাতের বেলা বাইরে যাওয়া যাবে না, বিয়ে বাড়িতে অনেক আত্মীয় স্বজনরা আসছে, কেউ দেখলে উল্টাপাল্টা ভাববে, এখন চুপচাপ ঘুমা। জেসমিন, ঠিক আছে, ঠিক ঘুমাচ্ছি, তবে দেখে নিস ওর সাথে আমার একদিন না একদিন দেখা হবে। আমি ওর সাথে কথা বলবো, ওর মায়াবী চেহারার দিকে তাকিয়ে থাকবো। এভাবে দুই বান্ধবী বেশ কিছুক্ষণ গল্প করে ঘুমিয়ে পড়লেন। ঘুমানোর পর সেই রাতে জেসমিন স্বপ্নে আবারও সেই জিনটাকে দেখলেন। সেই জিনটা জেসমিনের কাছে এসে গত রাতের মতো করে বললেন, জেসমিন, আমি এসেছি, চলো যাবে আমার সাথে। সেই জিনটার কথায় জেসমিন এই প্রথম সাহস করে স্বপ্নের ভেতরেই সেই জিনটার সাথে কথা বললেন। জেসমিন বললেন, আচ্ছা তুমি কে, আমার কাছে কেন আসো, তুমি আমার স্বপ্নে শুধু কেন আসো, আমি তোমার সাথে বাস্তবে দেখা করতে চাই। জেসমিনের কথায় সেই জিনটা বলেন, সত্যি কি তুমি আমার সাথে দেখা করবে, কথা বলবে? তখন জেসমিন বলে, হ্যাঁ, আমি দেখা করব। তুমি কখন দেখা করবা বলো। জেসমিনের কথার জবাবে সেই জিন বলেন, ঠিক আছে, আমি কালকে তোমার সাথে দেখা করব, কখন করব সেটা বুঝতে পারবা। কথাটা বলে সেই জিনটা চলে যায়। এরকম একটা মিষ্টি স্বপ্ন দেখে সকালে ঘুম ভেঙে যায় জেসমিনের। সকালবেলা নাস্তা করার জন্য জেসমিন আশাকে বলে, আশা, এই শোন না, আজকে না কেউ একজন আমার সাথে দেখা করবে বলছে। উফ, কখন যে তাকে মন ভরে দেখতে পাবো, কখন যে তার চোখের দিকে তাকিয়ে গল্প করতে পারবো। বান্ধবী জেসমিনের মুখে কথাগুলো শুনে আশা বললেন, দেখ, আজকে আপুর বিয়ে, বাড়িতে অনেক লোকজন আছে, আজকে অন্তত কোনো পাগলামি করিস না, আমাকে সাথে না নিয়ে দয়া করে কোথাও যাবি না। আশার কথায় জেসমিনের মাথা নাড়িয়ে হ্যাঁ উত্তর দিয়ে খাবার শেষে চলে গেল। আশার বোনের বিয়ে আজ, বরযাত্রীরা আসবে হয়তো বিকেল বা সন্ধ্যার দিকে। বিয়ে বাড়িতে তো অনেক আত্মীয় স্বজন, লোকজনের মাঝে জিনকে কোথায় পাবো, বসে বসে এসব ভাবছে জেসমিন। যাই হোক, জেসমিন বিয়ে বাড়িতে ঘুরছে আর মনে মনে আশপাশ তাকিয়ে দেখছে জিনটাকে কোথায় দেখতে পাবে। এভাবে আরও বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর জেসমিন হঠাৎ করে দূরে সেই জিনটাকে দেখতে পায়। সেই জিন ইশারা দিয়ে তাকে ডাক দেয় আর জঙ্গলের ভিতরে ঢুকে যায়। জিনটাকে দেখে সেই জেসমিন কাউকে কিছু বুঝতে না দিয়ে সেই জঙ্গলে ঢুকে পড়ে। জায়গাটা খুব নিরিবিলি, আশপাশে কেউ নেই। জেসমিন একটা গাছের নিচে গিয়ে দাঁড়িয়ে আশপাশে খুঁজতে লাগলেন আর বললেন, তুমি কোথায় গেলে, আমার সামনে আসো, আমাকে না কাল স্বপ্নে বললে আমার সামনে আসবা, তাহলে এখন লুকোচুরি করছো কেন, আমার সামনে আসো, আমি দেখব তোমাকে। জেসমিনের কথায় ওর পেছন থেকে মিষ্টি কণ্ঠে সেই জিনটা বলে উঠল, জেসমিন, এদিকে তাকাও। মিষ্টি কণ্ঠটা শুনে জেসমিন পেছনে ঘুরে দেখলেন খুব সুন্দর একজন যুবক। যুবক বলতে এটাই হয়তো সেই জিন যাকে অনেকবার স্বপ্নে দেখলেও বাস্তবে আজ প্রথম দেখছে। সেই জিনকে দেখে জেসমিন এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে, চোখ যেন সরাতেই পারছে না। এমন অবস্থায় সেই জিনটা বলল, কি দেখছো এমন করে? ওর কথার জবাবে জেসমিন বললেন, তোমাকে দেখছি, তুমি এত সুন্দর, আমি তো চোখ ফেরাতে পারছি না। জেসমিনের কথায় জিনটা বললেন, তুমিও অনেক সুন্দর, আমাকে দেখার অনেক ইচ্ছা ছিল তোমার, সেই ইচ্ছেটা পূরণ করলাম। আচ্ছা, তোমার নাম কি? জেসমিনের কথায় সেই জিনটা বলল, আমার নাম ইয়ামিন। ইয়ামিন, বাহ, নামটা অনেক সুন্দর, ঠিক তোমার মতো। ইয়ামিন জিন, আচ্ছা এই বিয়ে বাড়িতে থাকবা কতদিন, বাড়িতে কবে যাবা? জেসমিন, আশার বোনের বিয়ে শেষ হলে যাব। ইয়ামিন জিন, ও আচ্ছা, আমাকে এখন যেতে হবে, যাবার আগে তোমাকে কিছু কথা বলে যাই। আমার সাথে দেখা করলা, কথা বললা, এই কথাটা কাউকে বলবা না, বিশেষ করে তোমার মা বাবাকে বলবা না। ওনাদের বললে তোমার শরীরে আবারও তাবিজ বেঁধে দিবে, তাহলে আমি আবারও তোমার সাথে দেখা করতে পারবো না, তোমার স্বপ্নেও আসতে পারবো না। তাই আমার কথা আপাতত কাউকে বলো না, কেমন? তোমার সাথে আরও অনেক কথা আছে, আমি কেন তোমার কাছে আসি, তোমাকে আমার ভালো লাগে কেন, এইসব পরের বার দেখা হলে বলবো। এখন আমি চললাম। ওই যে তোমার বান্ধবী আসছে, বলো ওকে আমার কথা বলো না আবার। কথাটা বলে ইয়ামিন জিন বাতাসে মিলিয়ে গেল। জিন চলে যাবার পর বান্ধবী আশা সেখানে উপস্থিত। আশাকে দেখে জেসমিন বললেন, কী রে তুই এখানে? জেসমিনের কথার জবাবে আশা ওর দিকে তাকিয়ে বলল, আমি এখানে না তুই এখানে, দেখ চারিদিকে তাকিয়ে দেখ, জঙ্গলের মধ্যে কি করছিস তুই? তোকে বিয়ে বাড়িতে খুঁজতে খুঁজতে আমি পাগল প্রায়,
আর তুই এখানে দাঁড়িয়ে আছিস? কি বলছিস বল? এখানে কার সাথে দেখা করতে আসছিস? জেসমিন: কারো সাথে না, আসছি ঘুরতে। আশা: ঘুরতে আসছিস তাই না? তোর মা বাবাকে আজকেই ফোন করে সব বলবো। তুই সেই জিনটার সাথে দেখা করতে আসছিস তাই না? জেসমিন: চল বাড়িতে, চল গিয়ে সব বলছি। এই বলে সেখান থেকে বাড়ির দিকে যাওয়ার সময় আশা বলল, জেসমিন, তোকে একটা কথা বলি। জানি কথাটা মেনে চলবি না, তবুও বলি। এই জিনদের থেকে দূরে থাক। আমরা মনে করি জিনপরীরা সুন্দর হয়, কিন্তু ওরা যে ভয়ঙ্কর হয় সেটা তো জানি না। জিনেরা আলাদা জাতি, তাই ওদের থেকে দূরে থাক। জেসমিন: দূরে তো থাকতে চাই, কিন্তু বিশ্বাস কর, ওই জিনটাকে দেখে এসব কিছুই মনে থাকে না। ওর মায়াবী চেহারার দিকে তাকালে সব ভুলে যাই। সব ভুলে গেলে চলবে না। বাড়িতে আসছি, একটু সন্ধ্যা নেমে আসবে, বরযাত্রীরাও চলে আসবে কিছুক্ষণ পর। তুই আমার সাথে সাথে থাকবি, কোথাও যাবি না। আর কোথাও গেলে সোজা তোর মা বাবাকে ফোন দিব, মনে থাকবে? জেসমিন হ্যাঁ করে মাথা নাড়ল। তোকে না বলে কোথাও যাব না। আর শোন, আজকের ঘটনাটা মা বাবাকে বলিস না প্লিজ। আশা: ওকে ঠিক আছে। জেসমিন: আমার লক্ষ্মী বান্ধবীটা। আশা: হইছে, আর ঢং করতে হবে না। চল ভেতরে চল, আপুকে বউ সাজানো হয়েছে, দেখবি চল। কথাটা বলে দুজন ভেতরে চলে গেলেন। বড় আপুর বিয়ে, বাড়িতে অনেক লোকজন। কিছুক্ষণ পর সন্ধ্যা নামিয়ে রাত আসলো। বরযাত্রীরাও চলে এসেছে। বরযাত্রীরা চলে আসার পর জেসমিন আশাকে বললেন, আশা, এই আশা, চল না বাইরে যাই, দেখি বিয়েতে কত লোক আসলো। না না, মানুষের সামনে যেতে শরম লাগে। তার চেয়ে চল নতুন দুলাভাইয়ের কাছে যাই। জেসমিন: নতুন দুলাভাইয়ের সাথে কেউ নেই বুঝি? না, ওখানে যাওয়া যাবে না। আশা: গেলে কি হবে? বিয়ে বাড়িতে এত লোক, বিয়েতে অনেক ছেলেরাও আসছে ওখান থেকে। একজনকে পছন্দ করে নে। জেসমিন: জি না, আমার লাগবে না। আমার জন্য ইয়ামিন আছে। আশা: ইয়ামিন আবার কে? জেসমিন: আরে ইয়ামিন জিনটার নাম। আশা: ও, তাহলে তলে তলে ওর নামও জানা হয়ে গেছে তাই না? কতবার বলছি ওর থেকে দূরে থাক, আমার কথাই শুনছিস না, পরে বুঝবি মজা। জেসমিন: আরে এসব বাদ দে তো, চল ভেতরে যাই, বিয়ে পড়ানোর কাজ শুরু হয়েছে মনে হয়। কথাটা বলে দুজনে বিয়ে পড়ানো দেখতে গেলেন। এর বেশ কিছুক্ষণ পর খাবার ও বিয়ের সমস্ত কাজ শেষে আশার বড় আপুর বিয়ে হয়ে চলে গেল। আপু চলে যাওয়ার পর বাড়িতে থাকা আত্মীয়স্বজনরা খাবার খেয়ে যে যার মতো ঘুমিয়ে পড়লেন। এদিকে আশা ও জেসমিন এরা দুজনেও খেয়ে ঘুমিয়ে পড়লেন। রোজ রাতের মতো জেসমিন ভেবেছেন ইয়ামিন জিন ওর স্বপ্নে আসবে, কিন্তু আজ ইয়ামিন স্বপ্নে আসেনি, বরং জেসমিনকে বাস্তবে নিয়ে এসেছে এক অজানা জায়গায়। ইয়ামিন জিনের ডাকে ঘুম ভেঙে যায় জেসমিনের। ওর ঘুম ভেঙে যেতে জেসমিন বলেন, ইয়ামিন, আমি কোথায়? এটা স্বপ্নে নাকি বাস্তব? জেসমিনের কথার জবাবে ইয়ামিন বলে, এটা বাস্তব, স্বপ্ন নয়। ইয়ামিন, জেসমিন, তুমি আমাকে কোথায় নিয়ে আসছো? আশা কোথায়? ইয়ামিন জিন: চিন্তা করো না, তোমাকে ঘুমের মাঝে নিয়ে আসছি। তোমার বান্ধবী আশা বুঝতে পারবে না, তার আগে তোমাকে রেখে আসবো। জেসমিন: আচ্ছা, আমাকে এখানে কেন নিয়ে আসছো? ইয়ামিন: তোমার সাথে কথা বলার জন্য। আচ্ছা, আমাকে তোমার কেমন লাগে? জেসমিন: ভালো লাগে। তোমার মাঝে অন্যরকম একটা মায়া কাজ করে, জানি না কেন এমনটা হয়। ইয়ামিন: তাই বুঝি? জানো, তোমাকে আমার ভালো লাগে, আমি তোমাকে পছন্দ করি। তোমাকে অনেক আগে তোমাদের বাড়ির পাশে একটা গাছতলায় প্রথম দেখেছিলাম, তখনই তোমাকে ভালো লাগছিল। তারপর তোমার পিছু নেওয়ায় তোমার মা বাবা একজন কবিরাজের কাছ থেকে একটা তাবিজ এনে তোমাকে পরিয়ে দেয়। তারপর থেকে তোমার স্বপ্নে বা সামনে আসতে পারিনি। জেসমিন: হ্যাঁ, আমার মনে আছে সব, কিন্তু তুমি আমার কাছে প্রথম যখন স্বপ্নে আসছিলা, তখন আমি ভয় পেয়ে মা বাবাকে বলে দিয়েছিলাম, কিন্তু পরে যখন বুঝতে পারলাম তুমি ভয়ঙ্কর নও, তুমি আমার ক্ষতি করছো না, তখন থেকে তোমাকে দেখার, তোমার সাথে কথা বলার ইচ্ছা করছিল। ইয়ামিন: জেসমিন, তোমাকে পছন্দ করি, ভালোবাসি। আমরা দুজনে ভিন্ন জাতি, নিয়মের বাইরে গিয়ে তোমাকে ভালোবেসে ফেলেছি। তুমি আমাদের ভালোবাসার কথাটা তোমার মা বাবা কাউকে বলো না, তাহলে ওরা আমাদের আলাদা করবে। ইয়ামিনের কথায় জেসমিন মাথা নাড়িয়ে বলেন, ঠিক আছে। এদিকে ওদের কথার মাঝে দূর থেকে ভেসে আসলো ফজরের আজান। আজান হয়, ইয়ামিন বললেন, আমার এখন যেতে হবে। কথাটা বলতে না বলতে জেসমিন হঠাৎ করে ঘুমিয়ে গেলেন। মানে হঠাৎ করে তার কি হলো সে বুঝতে পারল না। সকালে যখন ঘুম ভাঙল, তখন সে দেখল সে ঘরে শুয়ে আছে আশার পাশে। নিজেকে রুমে দেখে জেসমিন বুঝতে পারলেন ইয়ামিন জিন ওকে রুমে রেখে গেছে। এই বিষয়টা জেসমিন কাউকে বুঝতে না দিয়ে স্বাভাবিকভাবে চলাফেরা করতে লাগলেন। স্বপ্ন দেখা জিনকে ভালোবাসবে এটা কখনো ভাবতেও পারেনি জেসমিন। ইয়ামিন জিন ওকে ভালোবাসে, জেসমিনও ইয়ামিনকে পছন্দ করে,
ভালোবাসে এটা ভেবে জেসমিন সব সময় হাসি খুশি থাকায় আশা জেসমিনকে বলেন, কিরে, আজকে দেখি বেশি খুশি লাগছে, কারণ কি? বান্ধবীর কথার জবাবে জেসমিন বললেন, কই, আমি তো রোজ দিনে এরকম থাকি। আশা, না না, আমি তো বুঝি, তাই না? আজ তোকে বেশি খুশি লাগছে, তোর এই খুশির কারণ তোর ওই জিন, তাই না? জেসমিন, সেরকমই মনে কর। আশা, দেখিস তোর হাসি মুখের কারণ জিনটা না জানি একদিন কষ্টের কারণ না হয়ে দাঁড়ায়। জেসমিন, এমনটা বলিস না, ইয়ামিন জিন হলেও খারাপ না, তোর মাথায় খালি সবসময় খারাপ চিন্তা। আশা, খারাপ চিন্তা না, আমার ফুপুকে একবার জিনে ধরেছিল, আমি তখন বুঝেছি জিনেরা কতটা ভয়ঙ্কর ও খারাপ হয়। জেসমিন, সবাই খারাপ হয় না বুঝলি, এসব বাদ দে। আপুর তো বিয়ে হয়ে গেল, আমি বাড়িতে যাব কবে? আশা, বাড়িতে গিয়ে কি করবি? কালকেই তো বিয়ে হলো, আপুকে নিয়ে আসি, বাড়ি থেকে আত্মীয় স্বজনরা চলে যাক, তারপর তুই যাবি। আশার কথায় জেসমিনও তেমনটা জোরাজোরি করলেন না, কেননা এখানে থাকলে ইয়ামিন জিনের সাথে দেখা করতে পারবে, কথা বলতে পারবে। বাড়িতে গেলে সেই সুযোগ হবে কিনা কে জানে। যাই হোক, জেসমিন সবসময় অপেক্ষা করতো রাতের জন্য, কারণ রাতের বেলা ইয়ামিন তার সাথে দেখা করে কথা বলে। রোজ রাতের মতো সেই রাতেও তার ব্যতিক্রম হলো না। ইয়ামিন ইয়ামিন জিন দেখা করলেন জেসমিনের সাথে। দুজনের দেখা হতেই ইয়ামিন বললেন, কেমন আছো? জেসমিন, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? ইয়ামিন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমার জন্য এটা নিয়ে আসছি, এটা একটা ফল, খেতে অনেক মজা, খেয়ে দেখো। ইয়ামিনের কথায় জেসমিন প্রথমে সেটা খেতে না চাইলেও পরে একটু মুখে নিয়ে বুঝতে পারেন আসলেই এই ফলটার স্বাদ অন্যরকম। এরকম মিষ্টি ফল আগে কখনো সে খায়নি। ইয়ামিনের নিয়ে আসা ফলটা খেতে খেতে জেসমিন ইয়ামিনের দিকে তাকিয়ে বললেন, আচ্ছা, তুমি থাকো কোথায়? জিনেরা কি মানুষদের দুনিয়াতে থাকে নাকি? ইয়ামিন, না, আমাদের জিন রাজ্য আছে, জিনেরা সেখানেই থাকে। তবে কিছু কিছু জিন মানুষদের দুনিয়াতে, মানে গাছ, পুরনো বাড়ি, শ্মশান, পুরনো কবরস্থান, এগুলোতে থাকে। আমি আমার রাজ্যে থাকি, মাঝে মধ্যে আসি তোমাদের দুনিয়াতে। জেসমিন, ওহ, তোমার মা বাবা নেই? হ্যাঁ আছেন, মা বাবা ছাড়াও পরিবারে আরও সদস্য আছে। সময় করে তোমাকে একদিন পরিচয় করাই দিব সবার সাথে। জেসমিন, তাই নাকি? আমার জিন রাজ্যে নিয়ে যাবে? ইয়ামিন, হ্যাঁ নিয়ে যাব, তুমি যেতে চাইলে বা অনুমতি দিলে। জেসমিন, আমার না ভয় করে, যদি কিছু হয়। ইয়ামিন, কি আবার হবে? কিছুই হবে না। জেসমিন, তোমাকে একটা কথা বলি। ইয়ামিনের কথায় জেসমিন বললেন, কি কথা বলো? তখন ইয়ামিন বললেন, আমি তো তোমাকে অনেক পছন্দ করি, ভালোবাসি, তুমিও আমাকে পছন্দ করো জানি, চলো আমরা বিয়ে করে ফেলি। বিয়ের কথা শুনে জেসমিন অবাক হয়ে বললেন, এখনই বিয়ে করতে হবে? ইয়ামিন, আরও সময় যেতে দাও, আমাদের মাঝে ভালো লাগা বা সম্পর্ক আরও গভীর হোক, তারপর না হয় ভাবা যাবে এসব। জেসমিনের কথা শুনে ইয়ামিন বললেন, ঠিক আছে, তুমি যা বলবা তাই হবে। আমি তো জিন, আমি চাইলে জোর করে বিয়ে করতে পারি, কিন্তু তোমাকে কষ্ট দিয়ে কিছু করব না। তুমি মন থেকে রাজি হলে তখন তোমাকে বিয়ে করব। জেসমিন, আচ্ছা তাহলে এখন বাড়িতে চলে যাই, রাত অনেক হয়েছে। আশা নিশ্চয়ই ঘুমাচ্ছে, ও পাশে জেগে আমাকে না দেখলে আবার চিন্তা করবে। কথাটা বলেই ইয়ামিনের কাছ থেকে বিদায় নিয়ে জেসমিন রুমে চলে গেল। সবার চোখ ফাঁকি দিয়ে জেসমিন বাহিরে গিয়েছিলেন ইয়ামিন জিনের সাথে দেখা ও কথা বলতে। ওর সাথে কথা বলা শেষে আবারও রুমে এসে দেখলেন আশা ঘুমাচ্ছে। এই দেখে জেসমিন মনে মনে ভাবলেন, ভালোই হলো, আশা ঘুমাচ্ছে, কিচ্ছু বুঝতে পারিনি। এই বলেও যখনই ঘুমাতে যাবে ঠিক তখনই আশা চোখ খুলে বলল, কি ভেবেছিস আমি ঘুমাইছি? আমি ঘুমের ভান করেছিলাম, শুধু তাই না, আমি তোকে ফলো করেছিলাম, আমি সব দেখেছি, তুই জঙ্গলে ওই জিনটার সঙ্গে কথা বলছিস। জেসমিন, তোকে এত করে সাবধান করার পরও ওই জিনটার সঙ্গে কথা বল, ওই জিনটার সাথে কথা বলিস, দেখা করিস, আমি কালকেই তোর মা বাবাকে বলে দিব। কথাটা বলেই ঘুমিয়ে পড়লেন আশা। পরদিন সকালে জেসমিনের চোখে ভয়ের ছাপ, সে আশার দিকে তাকিয়ে আছে। জেসমিনের এরকম অবস্থা দেখে আশা বলল, কিরে, কি হয়েছে, এমন ভয় পেয়ে আছিস কেন? জেসমিন, ভয়ে থাকবো না? রাতে কি বলছিলি মনে নেই? ইয়ামিন জিনের কথা মা বাবাকে বলে দিবি, মা বাবা জানার পর তখন কি হবে সেটাই ভাবছি। আশা, এটা আগে ভাবতে পারিসনি? যখন লুকিয়ে লুকিয়ে জিনটার সঙ্গে দেখা করেছিলি, কতবার করে না করেছি ওর সাথে দেখা করিস না, কিন্তু আমার কোনো কথাই শুনিসনি। জেসমিন, এই এই আশা শোন না, বলছিলাম শেষবারের মতো আরেকবার মাফ করে দে। আমি তোকে না বলে এখন থেকে কোথাও যাব না, ওই জিনটার সাথে দেখাও করব না, ঠিক আছে? জেসমিন, হ্যাঁ ঠিক। আশা, ওকে, এবার মাফ করলাম, তোর মা বাবাকে জিনটার বিষয়ে কিছু বললাম না।
এরপর আমার চোখে পড়লে কিন্তু বলে দিব। বান্ধবী আমার কথায় জেসমিন রাজি হলেন। এরপর খাবার খেয়ে দুজনে কিছু জায়গায় ঘুরলেন। এভাবে কেটে গেল দিনটা। সেদিন রাতের ঘটনা। ঘুমাতে যাবার আগে আশা জেসমিনকে বললেন, এই শোন, গত রাতে তোর জন্য ভালো ঘুম হয়নি। আজ অন্তত ভালো করে ঘুমাতে দিস। রাতে কোথাও যাবি না, কেমন? জেসমিন: আচ্ছা ঠিক আছে, তুই ঘুমা, আমারও অনেক ঘুম পাচ্ছে, আমিও ঘুমাই। জেসমিনের কথায় আশা ঘুমালেও জেসমিনের আর ঘুম আসে না। ওর মাথায় শুধু ইয়ামিন জিনের কথা ঘুরতে থাকে। কিন্তু আজ তো ইয়ামিন আসেনি, আর আসলেও হয়তো দেখা করতে পারবে না। এসব ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে গেলেন জেসমিন। জেসমিন ঘুমানোর পর কতক্ষণ ঘুমিয়েছিল সে জানে না। একসময় ওর ঘুম ভেঙে যায় একটা বাচ্চা ছেলের হাসির আওয়াজ পেয়ে। হাসির আওয়াজে জেসমিনের ঘুম ভেঙে যেতেও দেখলেন কোথায় জানি চলে আসছে। জায়গাটা অন্যরকম। জেসমিন এদিক সেদিক তাকালেন, কিন্তু কাউকে দেখতে পেলেন না পাশে ছোট বাচ্চাটা ছাড়া। জেসমিন অবাক হয়ে তার পাশে থাকা বাচ্চাটার দিকে তাকালেন। খুব সুন্দর একটা কিউট বাচ্চা। এদিকে জেসমিনকে দেখে সেই বাচ্চাটি মুস্কি মুস্কি হাসছে। এসব দৃশ্য দেখে জেসমিন ভয়ে বলতে লাগলেন, কে তুমি? আশা, তুমি কই? আমি কোথায়? এখানে কি কেউ আছেন? জেসমিনের কথায় সেখানে ইয়ামিন জিন চলে আসলেন। ইয়ামিন এসে বললেন, সারপ্রাইজ। ইয়ামিনের কথায় জেসমিন বললেন, ইয়ামিন, তুমি আমাকে কোথায় নিয়ে আসছো? আর কিসের সারপ্রাইজ? ইয়ামিন: তোমাকে আমাদের জিন রাজ্যে নিয়ে আসছি, এটাই সারপ্রাইজ। তোমাকে বলে নিয়ে আসলে তো তুমি ভয় পেতে, তাই না? তোমাকে আমার রাজ্যে নিয়ে আসছি আমার পরিবারের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। ও তাই নাকি? আমি ভয় পেয়ে গিয়েছিলাম এই বাচ্চাটাকে হঠাৎ করে দেখে। ও অনেক সুন্দর দেখতে। কে ও? জেসমিনের কথার জবাবে ইয়ামিন বলল, ও আমার বড় ভাইয়ের ছেলে। ওর নাম মোহাম্মদ সিরাজ। বাবা সিরাজ, ও তোমার আন্টি। আন্টির সাথে কথা বলো। ইয়ামিন জিনের কথায় সিরাজ বললেন, ছোট বাবা, আমি ওনাকে মাম্মি বলে ডাকবো, আন্টি করে না। সিরাজের কথায় ইয়ামিন মুস্কি একটা হাসি দিয়ে বলল, এখনও তো ওর সাথে আমার বিয়ে হয়নি, বিয়ে হলে মাম্মি বলে ডাকিস। এদিকে ছোট সিরাজের কথায় জেসমিন ওকে কোলে নিয়ে বললেন, ইয়ামিন বলুক না, সমস্যা নেই। ইয়ামিন: আচ্ছা চলো, আমাদের প্রাসাদে চলো, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। কথাটা বলে ইয়ামিন জেসমিনের হাত ধরে সামনের দিকে এগোতে লাগলেন। আর জেসমিন দেখলেন তার চারিপাশটা আস্তে আস্তে সুন্দর হয়ে যাচ্ছে। মানুষের জিন রাজ্যে প্রবেশ করছে। জিন রাজ্যে প্রবেশ করার পর জেসমিন পুরাই অবাক। কেননা এরকম সুন্দর জায়গা বা মানুষ কল্পনা করতে পারে? কল্পনা একা ছবির মতো সুন্দর জিন রাজ্য। এই সুন্দর রাজ্যের মধ্যে একটা সুন্দর প্রাসাদে ইয়ামিন জেসমিনকে নিয়ে প্রবেশ করলেন। জেসমিন সেখানে যাবার পর উঁচু লম্বা কয়েকজনকে দেখতে পেলেন। জেসমিন প্রাসাদে ওদের সামনে যাওয়ার সময় ওরা জেসমিনকে উদ্দেশ্য করে বললেন, কেমন আছো? সবার কথার জবাবে জেসমিন ইয়ামিনের কাছাকাছি এসে ভয়ে ভয়ে বললেন, আলহামদুলিল্লাহ, ভালো আছি। জেসমিনের এমন অবস্থায় সবাই বুঝতে পারলেন ও ভয়ে আছে। ভয় পাবারই কথা। একটা মানুষ হঠাৎ করে জিন রাজ্যে আসলে তো ভয় পাবেই। জেসমিন ভয় পাওয়ায় সবাই বললেন, ভয় পেও না জেসমিন, আমরা তোমাকে চিনি। চিনি বলতে ইয়ামিন তোমার ব্যাপারে আমাদেরকে বলেছে। তোমার কথা শুনে আমরা ইয়ামিনকে বললাম তোমাকে যেন আমাদের রাজ্যে নিয়ে আসে, আমরা তোমাকে দেখব। সবার কথা শেষ হতেই ইয়ামিন সবার সাথে জেসমিনকে পরিচয় করায় দিল। ইয়ামিন ওর পরিবারকে দেখিয়ে বললেন সম্পর্কে কে কী হয়। ইয়ামিনেরা দুই ভাই। ইয়ামিন ছোট, ওর ভাইয়া বড়। বড় ভাইয়া বিয়ে করেছে, ওর দুই ছেলে আর মা বাবা। সবার সাথে পরিচয় শেষে ইয়ামিনের ভাবি জেসমিনের কাছে আরও বললেন, চলো ভেতরে চলো। এই বলে জেসমিনকে নিয়ে একটা রুমে গেলেন। এদিকে জেসমিনের সব কিছু কেমন স্বপ্ন মনে হচ্ছিল। সে জিন রাজ্যে যাবে ভাবতে পারেনি। সে রুমে যাবার পর ইয়ামিনের ভাবি জেসমিনকে বললেন, জেসমিন, তুমি এখানে বসো একটু আরাম করে, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। কথাটা বলে উনি চলে গেলেন। এদিকে তখনই ইয়ামিন জেসমিনের কাছে আসায় জেসমিন বললেন, ইয়ামিন, আমার কেমন জানি সব স্বপ্নের মতো মনে হচ্ছে। তুমি আমাকে তোমার রাজ্যে নিয়ে আসছো। আমার বান্ধবী আশা যদি আমাকে তার বাড়িতে খুঁজে না পায় তখন কি হবে? তখন তো সে আমার বাড়িতে আমার মা বাবাকে বলে দিবে। জেসমিনের কথা ইয়ামিন বললেন, ভয় পেও না, তোমাদের দুনিয়াতে এখনও রাত। তোমার বান্ধবী আশা ঘুমোচ্ছে, সকাল হবার আগেই আবার তোমাকে ঘরে রেখে আসবো। ইয়ামিনের কথায় জেসমিন চিন্তামুক্ত হয়ে বসে রইলেন। এদিকে ইয়ামিনের ভাবি খাবার নিয়ে আসলেন জেসমিনের জন্য। খাবার নিয়ে এসে ভাবি বললেন, জেসমিন নাও, এগুলো খাও। ভাবির কথা জেসমিন বললেন, আমার খিদে নেই ভাবি, খাবো না। এদিকে তখনই ছোট ছেলেটা সিরাজ ও জেসমিনের কাছে এসে মিষ্টি কণ্ঠে বললেন, মামনি, তুমি ভয় পাচ্ছ, এগুলো খেতে অনেক মজা, খেয়ে তো দেখো। কথাটা বলে সিরাজ জেসমিনকে
খাবার খাওয়াই দিলেন। এদিকে জেসমিন আর না করতে পারলেন না। সে আবার খাবার খেতে খেতে ভাবিকে বললেন, আচ্ছা ভাবি, কিছু মনে না করলে একটা কথা বলি। এই যে আমি জিন রাজ্যে আসলাম, তাই না? আমি তো মানুষ, আপনারা তো জিন জাতি। আমিও ইয়ামিন একে অপরকে পছন্দ করি, ভালোবাসি। আপনারা জিন জাতি হয়েও সবাই আমাকে মেনে নিলেন, পরিবারের কেউ কিছু বললেন না। জেসমিনের এমন কথায় ভাবি মুচকি একটা হাসি দিয়ে বললেন, শোনো জেসমিন, ভালোবাসা সবার উপরে। হ্যাঁ, তোমরা মানুষ জাতি, আমরা জিন জাতি। তোমাদের সাথে ভালোবাসা বা বিয়ে এগুলো নিয়মের বাইরে। এগুলোতে অনেক কিছু হারাতে হয়, অনেক সমস্যা হয়। তবুও আমরা ভালোবাসাটাকে বড় চোখে দেখি। ইয়ামিন, তোমার কথা আমাদের বলাই আমরা শুরুতে অবাক হলেও, মেনে নিতে না চাইলেও পরে ঠিকই মেনে নিয়েছি। আমাদের পরিবার থেকে আর কোনো সমস্যা হবে না। সমস্যা হতে পারে তোমার পরিবার থেকে। জেসমিন, হ্যাঁ ভাবি, ঠিকই বলেছেন। মা বাবা জানলে কি হবে কে জানে। বাবা ও জেসমিনের কথার মাঝে ইয়ামিন বলল, জেসমিন চলো, তোমাকে রেখে আসি। কিছুক্ষণ পর সকাল হয়ে যাবে। ইয়ামিনের কথায় জেসমিন সিরাজকে কোলে নিয়ে আদর দিয়ে বললেন, বাবা সিরাজ, তুমি অনেক কিউট দেখতে। আমি তোমাকে কখনো দেখতে চাইলে তোমার ছোট বাবার সাথে যাবে আমাদের দুনিয়াতে, কেমন? কথাটা বলে ইয়ামিনের পরিবার সবার কাছ থেকে বিদায় নিয়ে প্রাসাদ থেকে বেরিয়ে আসলেন ইয়ামিন ও জেসমিন। পথে আসতে আসতে ইয়ামিন জেসমিনকে বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা দেখাচ্ছেন, পরিচয় করায় দিচ্ছেন। এভাবে বেশ কিছুক্ষণ পর জেসমিনের আর কিছু মনে নেই। সে মনে হয় হঠাৎ করে ঘুমিয়ে গেছে। এভাবে সে কতক্ষণ ঘুমিয়ে গেছে কি জানে না। হঠাৎ জেসমিনের ঘুম ভেঙে যায় আশার ডাকে। আশা ডাকছে, জেসমিন, এই জেসমিন, কিরে আজ এত বেলা করে ঘুমাচ্ছিস? দেখ কে এসেছে, তোর বাবা আসছে তোকে নিতে, ওঠ। বান্ধবীর আসার কথা শুনে জেসমিন বললেন, আরে কি বলিস, বাবা এখানে আসবে কেন? আমি তো ইয়ামিনের সাথে জিন রাজ্যে ঘুরছি। জেসমিনের এমন আবোল তাবোল কথা শুনে আশা বললেন, চোখ খোল, তোর বাবা আসছে তোকে নিয়ে যেতে। আশার কথায় জেসমিন চোখ খুলে দেখলেন সত্যি সত্যি ওর বাবা রুমে দাঁড়িয়ে আছে। এ দেখে জেসমিন তাড়াহুড়ো করে ওঠে, বাবার কাছে গিয়ে বাবাকে জড়িয়ে ধরল। আরে বাবা, তুমি তুমি এখানে কখন আসছো? জেসমিনের কথার বাবা বললেন, আসবো না, কতদিন হলো এখানে এসেছিস? তোর জন্য চিন্তা হয় না বুঝি? বিয়ে তো খাওয়া হলো, বাড়িতে ফিরতে হবে না? তোর মাও তোর জন্য অনেক চিন্তা করছে। তা মা, তুই এত বেলা করে ঘুমাচ্ছিস কেন? তোর শরীর ঠিক আছে তো? বাবার কথায় জেসমিন বললেন, না বাবা, শরীর ঠিক আছে। তুমি বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। কথাটা বলে ফ্রেশ হয়ে খাবার খেলেন। বড় আপুর বিয়ে, তাই বেশ কিছুদিন ধরে জেসমিন আশাদের বাড়িতে। বিয়ে তো শেষ, এদিকে বাবাও আসছে, তাই বাড়িতে ফিরতে হবে। এই ভেবে জামা কাপড় গুছিয়ে আশাও তার মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে জেসমিন ওর বাবার সাথে বাড়িতে চলে গেলেন। বাড়িতে আসার পর জেসমিনের মন খারাপ, কেননা আশাদের বাড়িতে সে একা ছিল। ইয়ামিনের সাথে দেখা করতো, কথা বলতো। ইয়ামিন যে বাড়িতে আসার পর তার সাথে দেখা করতে পারবে না তা কিন্তু না, এখানেও দেখা করতে পারবে। তবুও ভয় হয় মা বাবার জন্য। যাই হোক, চিন্তায় চিন্তায় বাড়িতে আসার পর সেই দিনটা কেটে গেল। সেই রাতে খাবার শেষে জেসমিনের ইয়ামিনের কথা চিন্তা করতে করতে ঘুমিয়ে গেল। মধ্যরাতে হঠাৎ করে জেসমিনের ঘুম ভেঙে যাওয়ায় ও তার রুমের মধ্যে খুব সুন্দর একটা সুঘ্রাণ পেলেন। মধ্যরাতে রুমের মধ্যে এত সুন্দর একটা সুঘ্রাণ পেয়ে জেসমিন বিছানায় বসে এদিক সেদিক তাকিয়ে বললেন, কেউ কি আছো এখানে? আমার রুমে কি কেউ আছো? কথাটা ভেবে জেসমিন ওর মাকে ডাকতে যাবে, এমন অবস্থায় ইয়ামিন বলল, এই, ভয় পেও না, আমি। কথাটা বলে ইয়ামিন জেসমিনের সামনে আসলেন। ইয়ামিনকে দেখে জেসমিন ওর কাছে গিয়ে বলল, ইয়ামিন, তুমি তুমি আসছো? জানো, তোমার কথা অনেক মনে পড়ছিল। বাবা হঠাৎ করে চলে গিয়েছিল আমাকে নিয়ে আসতে, তাই আশাদের বাড়ি থেকে আমাদের বাড়িতে আসছি। কেমন আছো তুমি? জেসমিনের কথা ইয়ামিন বলতে লাগলো, সে ভালো আছে। এরপর দুজনে গল্প করতে লাগলেন। ওদের গল্পের মাঝে হঠাৎ পাশের রুম থেকে জেসমিনের মা বলে উঠলেন, জেসমিন, কার সাথে কথা বলিস এত রাতে? মায়ের কথা শুনে জেসমিন বললেন, এই কারোর সাথে না মা, হঠাৎ ঘুম ভেঙে গেল, তাই ফোন দেখছি, তুমি ঘুমাও। কথাটা বলে জেসমিন ইয়ামিনকে বললেন, মা জেগে গেছে, তুমি চলে যাও, কালকে আসো। জেসমিনের কথায় চলে গেলেন ইয়ামিন। ইয়ামিন চলে যাওয়ার পর জেসমিন আবারও ঘুমিয়ে পড়লেন। পরের দিন সকালবেলা জেসমিনের মা আবারও জেসমিনকে জিজ্ঞাসা করলেন, কী রে, গত রাতে কার সাথে কথা বলছিলি? মায়ের কথার জবাবে জেসমিন বললেন, মা, কারোর সাথে কথা বলিনি তো, হয়তো স্বপ্ন দেখছিলাম। স্বপ্নের মাঝে কারোর সাথে কথা বলছি কি না এসব বাদ দাও তো, খেতে দাও। জেসমিনের কথায় ওর মা বিষয়টা
সিরিয়াসলি নিলেন না। এই ঘটনার পর জেসমিন স্বাভাবিকভাবে চলাফেরা করতে লাগলেন। ওর মা বাবা যেন ইয়ামিনের কথা জানতে না পারে। যাই হোক, দিনটা স্বাভাবিকভাবেই কেটে গেল। গতরাতের মতো এই রাতের গতরাতের মতো এই রাতে ইয়ামিন ইয়ামিন আসলেন দুজন ইয়ামিন আসলো। দুজনে কথা বলল। এই ঘটনার পরের দিন সন্ধ্যাবেলা জেসমিনের মায়ের সাথে হলো এক অদ্ভুত ঘটনা। জেসমিনের মা হঠাৎ অস্বাভাবিক কথাবার্তা বলতে লাগলো। মনে হচ্ছে ওনাকে জিনে ধরেছে। মায়ের এমন অদ্ভুত ঘটনা দেখে জেসমিনও ভয় পেয়ে গেছে। জেসমিনের বাবা ও জেসমিন তার মাকে ধরে দোয়া কালাম পড়তে থাকেন। এর কিছুক্ষণ পর জেসমিনের মা স্বাভাবিক হলে জেসমিন ওর মাকে জিজ্ঞেস করে, মা হঠাৎ কি হয়েছিল তোমার? জেসমিনের কথার জবাবে ওর মা বলে, আর বলিস না মা, আমি সন্ধ্যাবেলা মাছ কাটতেছিলাম, তখন হঠাৎ দেখলাম আমার থেকে কয়েক হাত দূরে একটা কালো ছায়া আমার দিকে তাকিয়ে আছে। আমি ছায়াটার দিকে লাইট মারাই, সেটা বাতাসে মিলিয়ে যায়। তারপর থেকে আমার মাথাটা কেমন ভারী হতে থাকে। এরপর আমার কিছুই মনে নাই। আমি কি বলেছি কি করেছি জানি না। আমার মনে হয় ওই ছায়াটা কোনো জিন। মায়ের কথাগুলো শুনে জেসমিন মনে মনে ভাবেন, মাকে আবার কোন জিনে ভর করলো? যদি ইয়ামিন আসে ওকে জিজ্ঞাসা করতে হবে। এই ভেবে জেসমিন ওর মাকে বিছানায় শুইয়ে দিয়ে নিজের রাতের খাবার খেতে দিলেন। রাতের খাবার শেষে জেসমিন মা বাবা ঘুমিয়ে যাওয়ার পর ওর রুমে বসে ইয়ামিনের জন্য অপেক্ষা করতে লাগলেন। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর ইয়ামিন জেসমিনের কাছে আসায় জেসমিন বললেন, ইয়ামিন তুমি আসছো? জানো একটা ঘটনা ঘটছে। জেসমিনের চোখে আতঙ্ক আর ভয় দেখেই ইয়ামিন জেসমিনকে কী হয়েছে জিজ্ঞেস করায় জেসমিন সব খুলে বলে। জেসমিন বলে, ইয়ামিন আজ সন্ধ্যাবেলা মায়ের উপর কোনো জিন জানি ভর করছে। জানো মায়ের অনেক কষ্ট হইতেছিল। জানি উনি কি সব আবল তাবল বলতেছিল। ইয়ামিন তুমি তো জিন, তুমি দেখো দেখো না আসল ব্যাপারটি কি। জেসমিনের কথা ইয়ামিন বললেন, তুমি বসো, একদম চিন্তা করো না, আমি 2 মিনিটে খোঁজ নিয়ে আসছি। এই বলে ইয়ামিন বাতাসে মিলিয়ে গেলেন আর 2 মিনিট পর আবার চলে আসলেন। ইয়ামিন খোঁজ নিয়ে জেসমিনের কাছে এসে বললেন, জেসমিন তুমি আমাকে যা বললে এগুলো কি সত্যি? তোমার মায়ের সাথে কি আসলে এসব ঘটছে? ইয়ামিনের কথায় জেসমিন মাথা নাড়িয়ে বললেন, হ্যাঁ সব সত্যি ইয়ামিন, কিন্তু আমি তো খোঁজ নিয়ে কিছুই দেখলাম না। আমি তোমার বাড়িতে কোনো জিন পরির উপস্থিতি দেখিনি। কোনো জিন তোমাদের বাড়িতে প্রবেশ করলে আমি সেটা বুঝতাম, কিন্তু তোমাদের বাড়িতে কোনো জিন আসেনি। কি বলো, কোনো জিন আসেনি মানে কি? তাহলে মা ওরকম করলো কেন সেটা তো জানি না। তবে আমার জানা মতে তোমাদের বাড়িতে আজ বা আগেও আমি ছাড়া কোনো জিন আসেনি। ইয়ামিনের কথায় জেসমিন ভাবলেন সকাল হলে ওর মাকে জিজ্ঞেস করে নিবে আসলে সত্যিটা কি। কথা মতো সেটাই হয়। সকালবেলা নাস্তা করার সময় জেসমিন ওর মাকে বলেন, আচ্ছা মা, কিছু মনে না করলে একটা কথা বলি। তুমি কি কাল সন্ধ্যাবেলা আসলেই কোনো ছায়া দেখছিলে? জেসমিন এমন অদ্ভুত কথা বলার মা বলল, তা নয়তো কি আমি মিথ্যা বলছি? তোর হঠাৎ এমনটা মনে হওয়ার কারণ কি বলতো? না মানে এমনি। তোমাকে কাল সত্যি কোনো জিনে ধরছিল? জেসমিনের কথায় ওর মা বললেন, ওগো কই তুমি জেসমিনের বাপ, এদিকে আসো, দেখো তোমার মেয়ে আমাকে সন্দেহ করছে। তোর কি মনে হয় মিথ্যা অভিনয় করছি? সি সি, মায়ের এমন কষ্টে এই কথাটা বলতে পারলি? জেসমিন, মা আমাকে ভুল বুঝো না, আমি এমনি বললাম কথাটা। জেসমিনের মা, এমনি বলবি অন্য কথা বলতি, এসব বিষয়ে কেন বললি? তুই আমাকে সন্দেহ করছিস তাই না? ঠিক আছে, তোর সন্দেহ একসময় ভেঙে দিব, ভেঙে যাবে, দেখে নিস। কথাটা বলে চলে গেলেন জেসমিনের মা। এদিকে কথাটা বলে যেন বিপদে পড়লেন জেসমিন। মিছিমিছি ওর মা ওকে ভুল বুঝলো। এখনকার এখন কার কথা বিশ্বাস করবে? মা বলে তাকে জিনে ধরেছে, ওদিকে ইয়ামিন বলে ধরেনি। এমন দোটানার মাঝে কেটে গেল সেই দিনটা। সেদিন রাতে আর কোনো সমস্যা না হলেও সেই রাতে জেসমিনের মায়ের সাথে আবারও শুরু হলো এক ভয়ঙ্কর ঘটনা। জেসমিনের মায়ের শরীরে আবারও সেই জিনটা ভর করে আর উল্টাপাল্টা কথাবার্তা, অদ্ভুত রকম কথা বলতে থাকে। শুধু তাই না, জেসমিন ও তার বাবার সামনে জেসমিনের মা শূন্যে ভেসে ওঠে। এই দৃশ্য দেখে জেসমিন বুঝতে পারে তার মাকে সত্যি সত্যি জিনে ধরেছে। তার মাই সত্যিটা বলেছে। মায়ের কথা যদি সত্যি হয় তাহলে ইয়ামিন কেন মিথ্যে বলল? এর পেছনে আসলে কারণ কি? ইয়ামিন আসলে ওকে জিজ্ঞেস করবে, এসব মনে মনে ভাবতে লাগলো জেসমিন। এদিকে জেসমিন ও তার বাবা তার মাকে ধরে দোয়া দুরুদ পড়তে লাগলেন। এভাবে বেশ কিছুক্ষণ চলে যাওয়ার পর জেসমিনের মায়ের ভিতরে থাকা সেই জিনটা কথা বলে উঠলেন। সে বলল, আমি একে ছাড়বো না, একে আমি নিয়ে যাব, অনেক কষ্ট দিয়ে মারবো একে। এরকম একটা কথা বলে সেই জিনটা চলে গেলেন। সেই জিন চলে যাওয়ার পর জেসমিনের মা আস্তে আস্তে স্বাভাবিক হলেন।
জেসমিনের মা স্বাভাবিক হয়ে কান্না করতে লাগলেন, কেননা সেই জিনটা নাকি ওনাকে অনেক কষ্ট দিয়েছে, আঘাতও করেছে, ওনার পুরো শরীর ব্যথা করছে। মায়ের এমন অবস্থায় জেসমিন ওর মায়ের শরীর টিপে দিয়ে মাকে বললেন ঘুমাতে। এভাবে বেশ কিছুক্ষণ পর জেসমিনের মা ঘুমিয়ে গেলে জেসমিনের রুমে গিয়ে অপেক্ষা করতে লাগলো ইয়ামিনের জন্য। এভাবে অনেকক্ষণ অপেক্ষার পর ইয়ামিন জেসমিনের কাছে আসায় জেসমিন রেগে ইয়ামিনের দিকে তাকিয়ে রইল। এ দেখে ইয়ামিন বলল, কি ব্যাপার, এভাবে তাকিয়ে আছো কেন? কোনো সমস্যা কি? জেসমিন, আমাকে মিথ্যা বলছো কেন? মিথ্যা? আমি আবার কি মিথ্যা বললাম? আমি তো কোনো মিথ্যা বলিনি। তুমি কিসের কথা বলছো? তুমি বলছো আমাদের বাড়িতে কোনো জিনের উপস্থিতি নেই, কোনো জিন আমাদের বাড়িতে আসেনি। তাহলে আজকে সন্ধ্যায় আমার মা ওরকম আচরণ করলো, মা শূন্যে উড়েছে। একজন মানুষ কি শূন্যে উড়তে পারে? তাও আমাদের চোখের সামনে। শুধু কি তাই, মা অদ্ভুত কণ্ঠে কথা বলছিল। এগুলো কি স্বাভাবিক ব্যাপার? জেসমিনের কথায় ইয়ামিন বেশ অবাক হলেন, কেননা সে খোঁজ নিয়ে সত্যি কোনো জিনের উপস্থিতি পান না জেসমিনের বাড়িতে। এদিকে জেসমিন ভুল বুঝে বসে আছে। এটা দেখে ইয়ামিন বলল, তুমি একটু অপেক্ষা করো, আমি এখনই পুরো বিষয়টা খোঁজ নিয়ে তোমার কাছে আসছি। কথাটা বলে চলে গেল ইয়ামিন। এদিকে ইয়ামিনের কথায় অপেক্ষা করতে লাগলো জেসমিন। এভাবে অনেক অপেক্ষা করতে করতে জেসমিন ঘুমিয়ে যাবে এমন একটা সময় ইয়ামিন চলে আসলেন। ইয়ামিন আসায় জেসমিন বললেন, কি তোমার খোঁজ নেওয়া হলো? বলো, কি জানতে পারলে? জেসমিনের কথায় ইয়ামিন বললেন, হ্যাঁ, আজকে সন্ধ্যায় তোমাদের বাড়িতে একটা জিন আসছিল। তাহলে কাল আমাকে... ইয়ামিন, জেসমিন বিশ্বাস করো, আমি সব সত্যি বলছি, একটুও মিথ্যা না। তোমার মাকে আজকে একটা জিনে ধরছে। ধরছে বললে ভুল হবে, ধরানো হয়েছে। মানে? ধরানো হয়েছে মানে কি? বললে তো বিশ্বাস করবা না, উল্টো আমাকে দোষ দিবা। তবুও আমি খোঁজ নিয়ে যা জানতে পারলাম তাই বলি। তোমার মাকে কোনো জিন ইচ্ছা করে ধরেনি, একজন কবিরাজের মাধ্যমে তোমার মায়ের কাছে একটা জিনকে পাঠানো হয়েছে। আর এই কাজটা করছে তোমার মা বাবা নিজেই। ইয়ামিনের মুখে কথাটা শুনে জেসমিন বলল, মানে? কি বলো? নিজেকে কেউ জিনে ধরায়? মা কেন এসব করবে? ইয়ামিন, জেসমিন, আমি সত্যি বলছি, আমি খোঁজ নিয়ে দেখলাম তোমার মা বাবা একজন কবিরাজের কাছে গিয়ে ইচ্ছা করে একটা জিনকে তোমার মায়ের শরীরে ভর করতে বলছে, যেন তুমি ভয় পাও। তোমার মনে যেন জিনকে নিয়ে ভয় সৃষ্টি হয়। জেসমিন, তুমি ভাবছো তোমার আমার কথা তোমার মা জানে না, কিন্তু ওনারা হয়তো জেনে গেছে, তাই এসব করছে। জেসমিন, আমি যা বলার সব সত্যি বললাম। জেসমিন, ইয়ামিন চুপ করো, এবার বেশি বেশি হয়ে যাচ্ছে। নিজের দোষ ঢাকতে মা বাবাকে দোষী করছো। মা কি ইচ্ছে করে তার শরীরে ভর করে কষ্ট পাবে? কেউ কি কষ্ট পেতে চায়? ওই জিনটা আমার মায়ের শরীরে আসায় মা অনেক কষ্ট পায়। লোকে ঠিকই বলে বলে জিনটা শুধু সুন্দর না, ভয়ঙ্করও হয়। ইয়ামিন, জেসমিন, দয়া করে আমার কথা একটু বিশ্বাস করো। তোমার মা বাবা এসব অভিনয় করছে। তোমার মনে যেন জিনদের নিয়ে ঘৃণা তৈরি হয়। তোমার মা বাবা বেশি কিছু করার আগে চলো আমরা বিয়ে করি। জেসমিন, ইয়ামিন চুপ, একদম চুপ। আমি আর একটা কথাও শুনতে চাই না। তুমি দয়া করে এখন চলে যাও, অন্য সময় এসো, আমার মাথা ব্যথা করছে। জেসমিনের কথায় ইয়ামিন মন খারাপ করে চলে গেল। এদিকে বিছানায় শুয়ে শুয়ে জেসমিন ভাবতে লাগলেন, কোনটা আসল সত্যি, কে কার সাথে অভিনয় করছে। এসব কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল জেসমিন। পরদিন সকালে জেসমিন আবার ওর মাকে বললেন, মা, তোমাকে একটা কথা বলি। তুমি বা বাবা কি আমাকে কারোর সাথে কথা বলতে দেখছো আমার রুমে? জেসমিনের কথায় ওর মা বললেন, না তো, তুই কার সাথে কথা বলছিস? কেন, তুই কি কারোর সাথে কথা বলিস? কেউ আসে নাকি তোর রুমে? জেসমিন, না, মানে এমনি বললাম আর কি। তোমার শরীর এখন কেমন সেটা বলো। জেসমিনের কথায় ওর মা বলল, ভালো না রে, পুরো শরীরে ব্যথা। যাকে জিনে ধরে সে বোঝে তার কষ্ট। ভুল করেও কেউ যেন জিনের পাল্লায় না পড়ে। আমি তো ইদানিং বেশি অসুস্থ হচ্ছি। কালকে তোর বাবার সাথে কথা বললাম। তোর বাবা ও আমি চিন্তা করেছি তোর বিয়ের জন্য ছেলে দেখব। আমার কিছু একটা হয়ে যাবার আগে ভালোই ভালোই তোর বিয়েটা দিতে পারলেই হয়। মায়ের কথায় জেসমিন অবাক হয়ে বলল, মা, বিয়ে? এখনই আমায় বিয়ে দিবা? হ্যাঁ, তুই তো আর ছোট না, তুই আমাদের একমাত্র মেয়ে, তোকে অনেক আদরে রাখি, তাই এতদিন বিয়ে দেয়নি। কিন্তু আমার শরীরটা ইদানিং খারাপ হয়, ইচ্ছে হলো তোকে বিয়ে দিয়ে একটু শান্তি পেতে। জেসমিন, মা, যাক না আরও কিছুটা সময়, আমি এখন বিয়ের জন্য প্রস্তুত না, কেমন জানি লাগে। মা, বিয়ের আগে সবারই এমন লাগে, তাই বলে কি কেউ বিয়ে করে না? বিয়ে হলে সব ঠিক হয়ে যাবে। তোর বাবা তো অলরেডি ঘটকের সাথে দেখা করতে গেছে, কি খবর নিয়ে আসে দেখি। মায়ের কথায় জেসমিন আর কিছু না বলে রুমে চলে গেলেন। রুমে গিয়ে ভাবতে লাগলেন, মা বাবা বিয়ে দিতে চাচ্ছে, এটা ইয়ামিন জানলে কি হবে। এরকম চিন্তায় চিন্তায় কেটে গেল আরও 2 দিন। এই 2 দিন ইয়ামিন জেসমিনের কাছে আসেনি।
এদিকে এই দুদিনে রোজ রাত হলে জেসমিনের মায়ের শরীরে সেই জিনটা ভর করে আর অনেক কষ্ট দেয়। মায়ের এমন কষ্ট দেখে জেসমিনের মনে জিনদের নিয়ে যে ভালো ধারণা ছিল সেটা নষ্ট হতে থাকে। জেসমিন মনে করে জিনেরা ভয়ঙ্কর হয়। এভাবে দুদিন চলে যাবার পর এক রাতে জেসমিন ঘুমিয়েছিলেন। হঠাৎ জেসমিনের ঘুম ভাঙে ইয়ামিনের ডাকে। ইয়ামিন ডাকছে, জেসমিন, এই জেসমিন ওঠো। ইয়ামিনের ডাকে জেসমিন উঠে আশেপাশে দেখে বুঝতে পারলেন ইয়ামিন তাকে অন্য কোথাও নিয়ে আসছে। নিজেকে বাহিরে দেখে জেসমিন বললেন, ইয়ামিন, আমাকে বাহিরে নিয়ে আসছো কেন? আর দুদিন ধরে আমার কাছে আসছো না যে? জেসমিনের কথা ইয়ামিন বললেন, আমি আসি না, মন খারাপ। তুমি তো আমাকে ভুল বুঝো, জানো খুব কষ্ট হয় তোমাকে হারিয়ে ফেলার ভয়ে। আমার কাছ থেকে তোমাকে ছাড়াতে অনেক চেষ্টা করানো হচ্ছে, তোমার মা বাবা আমাকে মেনে নিবে না, সেই জন্য এত কিছু নাটক করছে। জেসমিন, ইয়ামিন, দয়া করে আমার মা বাবাকে নিয়ে আর একটা কথাও বলবা না। মানুষ কখনো ইচ্ছা করে ক্ষতি ডেকে আনে না। আমার মা বাবাকে আমি অনেক বিশ্বাস করি। কিছুদিন ধরে মায়ের সাথে অনেক খারাপ হচ্ছে, সেই জিনটা মাকে অনেক কষ্ট দিচ্ছে, এসব চোখের সামনে দেখছি। আর তুমি বলছো মা নাটক করে? এসব কথা কিভাবে বলতে পারো? ইয়ামিন, আচ্ছা ঠিক আছে, তোমার মায়ের কথা আর বলবো না। আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, তাই না? চলো আমরা বিয়ে করি। ইয়ামিনের কথায় জেসমিন মাথা নিচু করে বলে, সেটা আর সম্ভব না, কেননা মা বাবা আমার বিয়ের জন্য ছেলে দেখছে, হয়তো বিয়ে দিয়ে দিবে। ইয়ামিন, কি? তোমার বিয়ের জন্য ছেলে দেখছে মানে? জেসমিন, তুমি কি বলছো? তাহলে আমার কি হবে? আমার দিকে তাকাও, দয়া করে তুমি বিয়েতে রাজি হবে না বলো? জেসমিন, আমি মা বাবার মুখের উপর না করব নাকি? আর মা বাবাকে তো তোমার কথা বলতেও পারবো না, কারণ তুমি মানুষ না, তুমি একটা জিন। ইয়ামিন, তুমি না আমাকে ভালোবাসো? আমার মাঝে নাকি অনেক মায়া, আমাকে দেখতে নাকি তোমার ভালো লাগে, তাহলে আমাকে রেখে অন্য কাউকে কিভাবে বিয়ে করবে? ইয়ামিনের কথায় জেসমিন কোনো উত্তর না দিয়ে চুপ করে রইলেন। এই দেখে ইয়ামিন আবারও জেসমিনকে অনেক বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু জেসমিন ওর মা বাবার মুখের উপরে কিছু বলতে পারবে না সেটাই বললেন। জেসমিনের এরকম কথা ইয়ামিন অনেক মন খারাপ করে জেসমিনকে ওর রুমে রেখে চলে গেল। এই ঘটনার দুদিন পর জেসমিনকে একটা ছেলে দেখতে আসলেন। ছেলেটা জেসমিনকে দেখে পছন্দ হয়। ছেলের বাবা জেসমিনের মা বাবাকে বললেন, মেয়ে আমাদের পছন্দ হয়েছে, আপনারা চাইলে কাল পরশু ঘরোয়াভাবে বিয়ে দিতে চাই। মেয়ে আমাদের পছন্দ হয়েছে, আমাদের কিছু চায় না। ছেলের বাবার কথায় জেসমিনের মা বাবা রাজি হয়ে যায়। এটা তো বেশ ভালো কথা, তাহলে তাই হোক, আমরা রাজি। জেসমিনের মা বাবা রাজি হয়, ছেলে ও ছেলের বাবা খুশি মনে বাড়িতে চলে গেলেন। হঠাৎ করে বিয়ে ঠিক হয়, জেসমিনের মন খারাপ, কি থেকে কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। জেসমিনকে দেখে যাবার পরের দিন সেই ছেলের বাবা আবারও জেসমিনের বাড়িতে আসলেন। উনি এসে জেসমিনের বাবাকে বললেন, কি মশাই, আপনারা তো খুব খারাপ মানুষ, নিজের বিবাহিত মেয়েকে আবার বিয়ে দিতে যাচ্ছেন। কালকে আপনার মেয়েকে দেখে বিয়ে ঠিক করে বাড়িতে যাওয়ার পর একজন মুরব্বি করে লোক আসে। উনি এসে বলে আপনার মেয়ের নাকি আগেও একবার বিয়ে হয়েছে, ওর নাকি একটা বাচ্চাও আছে। বিবাহিত মেয়েকে আমার ছেলের সাথে বিয়ে দিব না, আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেব কেন? কথাটা বলে সেই ছেলেটা চলে গেলেন। এদিকে জেসমিনের বাবা হাঁ করে দাঁড়িয়ে রইলেন, কেননা তাকে কিছু বলার সুযোগ দিল না। কে এমন ডাহা মিথ্যা কথা বলে বিয়েটা ভেঙে দিল? জেসমিনের বাবা বিষয়টি না বুঝলেও জেসমিন বুঝেছেন। ইয়ামিন নিশ্চয়ই একজন মুরব্বী মানুষের রূপে ওনার কাছে গিয়ে বলেছে, আমি বিবাহিত, একটা বাচ্চা আছে, যেন বিয়েটা ভেঙে যায়। জেসমিনের বিয়েটা ভেঙে গেল। বিয়ে ভেঙে যাওয়ার কারণ ইয়ামিন, কেননা ইয়ামিন ওই লোকটার বাড়িতে গেছে মুরব্বি সেজে। ইয়ামিনের উপর রাগ করে জেসমিন ইয়ামিনের অপেক্ষা করতে লাগলো। সে রাতে জেসমিনের কাছে ইয়ামিন আসায় জেসমিন বললেন, ইয়ামিন, তুমি এটা কি করলা? আমার নামে মিথ্যা অপবাদ কেন দিলা? জেসমিনের কথার জবাবে ইয়ামিন বললেন, আমি আবার কি মিথ্যা অপবাদ দিলাম? জেসমিন, তুমি কি জানো না তুমি কি করছো? তুমি কেন মানুষের রূপে ওই বাড়িতে গেছো? যার ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে ওনাকে নিয়ে বলছো, ওনাকে গিয়ে বলছো আমার নাকি আগে বিয়ে হয়েছে, বাচ্চাও আছে, এটা কেন বলছো? ইয়ামিন, তো কি করব? ভালোবাসার মানুষটিকে অন্য কোথাও বিয়ে দিতে হবে নাকি? তাই এসব করছি। জেসমিন, তাই বলে এমন অপবাদ দিবা? এখন ওরা কি ভাববে? আমি বিবাহিত, আমার বাচ্চা আছে। ওরা আমার মা বাবাকেও অপমান করেছে, তোমার জন্য এসব করেছে। ইয়ামিন, আমি তোমার বিয়ে অন্য কোথাও হতে দিব না, কারণ আমি তোমাকে পছন্দ করি, ভালোবাসি। এখন তোমার বিয়ে ভাঙতে যা করা লাগে আমি করব। ইয়ামিন, এসব পাগলামি করো না, আমি মা বাবার ইচ্ছার বিরুদ্ধে যেতে পারবো না। তুমি এখন চলে যাও ইয়ামিন, আমি ঘুমাবো। জেসমিনের জেসমিনের এমন ব্যবহারে ইয়ামিন যেন বিশ্বাসই করতে পারে না। এটা কি ওর সেই জেসমিন যে কিনা ওর জন্য পাগল ছিল? এখানে জেসমিনের কোনো দোষ নেই, ওর মা বাবা এই খেলাটা খেলছে, এজন্য জেসমিন জিনদের ভুল বুঝছে।
এসব ভাবতে ভাবতে চলে গেলেন ইয়ামিন। ইয়ামিন চলে যাবার পর জেসমিনও কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে গেলেন। জেসমিন ঘুমানোর পর কতক্ষণ ঘুমিয়েছিল সে জানে না। হঠাৎ ওর ঘুম ভেঙে যায় সেই ছোট্ট সিরাজের ডাকে। সিরাজ ডাকছে, মাম্মি ওঠো, এই মাম্মি। ছোট সিরাজের ডাকে জেসমিনের ঘুম ভাঙতেই ও দেখল সে জিন রাজ্যে। হয়তো ইয়ামিন ওকে নিয়ে এসেছে। সিরাজের ডাকে জেসমিন সিরাজকে কোলে নিয়ে বললেন, বাবা কেমন আছো? সিরাজ, আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো মাম্মি? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা বাবা, আমাকে এখানে কে নিয়ে এসেছে? সিরাজ, ইয়ামিন বাবা নিয়ে এসেছে। সিরাজ ও জেসমিনের কথার মাঝে সেখানে ইয়ামিনের মা বাবা চলে আসলেন। ইয়ামিনের মা বাবা এসে জেসমিনকে বললেন, মা জেসমিন, আমরা তোমাকে জোড়াজুড়ি করে ভয় দেখিয়ে কিছু বলতে চাই না, শুধু এটাই বলবো ইয়ামিন তোমাকে অনেক ভালোবাসে। তুমি ইয়ামিনকে বিয়ে করো। তোমার মা বাবাকে বলো ওরা যেন তোমার জন্য ছেলে না দেখে, অন্য কোথাও যেন তোমাকে বিয়ে না দেয়। কথাগুলো বলে ইয়ামিনের মা বাবা চলে গেলেন। ওরা চলে যাওয়ার পর জেসমিনের কাছে আসলেন ইয়ামিনের ভাবি। ভাবি এসে জেসমিনকে বললেন, জেসমিন কিছু মনে করো না, তোমাকে তোমার ঘুমের মধ্যে তোমার অনুমতি ছাড়া ইয়ামিন আমাদের রাজ্যে নিয়ে এসেছে। ইয়ামিন আমাদের সব বলেছে। তোমার মা বাবা তোমাকে অন্য কোথাও বিয়ে দিতে চাইছে, তুমি কেন না করছো না? তুমি না ইয়ামিনকে পছন্দ করো, ভালোবাসো? ভাবির কথার জবাবে জেসমিন বললেন, ভালো তো বাসি, কিন্তু আপনারা জিন জাতি, আমরা মানুষ। আমি শুরুতে না বুঝলেও এখন বুঝি। আমার মা বাবা কখনো ইয়ামিনের সাথে বিয়ে দিবে না। ভাবি, জেসমিন তোমার মা বাবা কিন্তু এখানে একটা খেলা খেলছে। ইয়ামিন তোমাকে যা বলেছিল সব কিন্তু সত্যি। তোমার মা ইচ্ছা করেই ওনার পেছনে জিন লাগিয়েছে, যেন সেই জিন তোমার মায়ের শরীরে ভর করে কষ্ট দেয়। এটা দেখে তুমি যেন মনে করো জিনেরা ভয়ঙ্কর ও খারাপ হয়। জেসমিন, ভাবি আপনিও ইয়ামিনের মতো কথা বলছেন? আমার মা বাবাকে নিয়ে এসব কথা বলিয়েন না। মা বাবা কখনো এটা করতে পারে না। আমি এসব নিয়ে আর কথা বলতে চাই না ভাবি। আপনি দয়া করে ইয়ামিনকে বলেন আমাকে যেন রেখে আসে। জেসমিনের কথায় ভাবি বুঝতে পারলেন জেসমিনকে জিন রাজ্যে নিয়ে আসাই বিরক্ত। তাই ইয়ামিনকে ডাক দিয়ে বললেন, ইয়ামিন ওকে রেখে এসো। ভাবির কথায় ইয়ামিন জেসমিনকে নিয়ে বাইরে আসলেন আর বললেন, তুমি যত যাই না করো, তোমার মা বাবা যতই অন্য ছেলে দেখুক, আমি তোমাকে অন্য কারো হতে দিব না। তুমি শুধু আমার। কথাটা বলে জেসমিনের কপালে হাত রাখলেন ইয়ামিন। এরপর জেসমিনের কিছু মনে নেই। সকালে ওর হুঁশ ফেরায় নিজেকে ওর ঘরে দেখতে পাই। সকালে হুঁশে এসে জেসমিন ভাবেন ইয়ামিনও তার পরিবার আবার মা বাবাকে নিয়ে এত কথা বলে কেন? মা কি আসলে অভিনয় করে? মা কি তাহলে সত্যি ইয়ামিনের কথা জানে? এসব ভাবতে ভাবতে মায়ের কাছে গেলেন জেসমিন। মায়ের কাছে গিয়ে বললেন, মা তোমাকে একটা কথা বলি, তুমি কি সত্যি জানো না আমার রুমে কেউ আসে? জেসমিনের কথা আর মা বলল, কার কথা বলিস তুই? তোর রুমে কে আসে? না কেউ না। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, জিনের সাথে কি মানুষের সংসার হয়? জিনের সাথে কি ভালোবাসা হয়? জিনরা কি খারাপ ও ভয়ঙ্কর হয়? জেসমিনের কথা শেষ হতে না হতেই ওর মায়ের শরীরে সেই জিনটা ভর করতে ওর মা চিৎকার করতে লাগলেন। তখন ওর মাকে দেখে মনে হচ্ছে খুব কষ্ট পাচ্ছে। মায়ের এমন কষ্ট দেখে জেসমিন কান্না করে ফেললেন। এর ঠিক কিছুক্ষণ পর সেই জিনটা চলে যাওয়ায় জেসমিনের মা স্বাভাবিক হয়ে বললেন, দেখলি তো জিনরা কেমন হয়? আর কি কিছু বলতে হবে? জেসমিন, না মা আর কিছু বলতে হবে না, আমি বুঝে গেছি জিনরা কতটা ভয়ঙ্কর হয়। জেসমিনের কথায় ওর মা বলল, সবই যেহেতু জানিস তাহলে জিনদের কথা মুখে মানবি না। আমরা তোর জন্য ছেলে দেখছি, আর সন্ধ্যায় অন্য একটি ছেলে তোকে দেখতে আসবে, পছন্দ হলে ওর সাথেই তোকে বিয়ে দিব। মায়ের কথায় জেসমিন কিছু বললেন না। এদিকে সেদিন সন্ধ্যাবেলা একটা ছেলে আসলেন জেসমিনকে দেখতে। আগের ছেলে আগের ছেলেটার মতো এই ছেলেটাও জেসমিনকে দেখে পছন্দ করলেন। জেসমিনকে পছন্দ করা জেসমিনের মা বাবা সেই ছেলের মা বাবা ঠিক করলেন দুদিন পর তাদের বিয়ে হবে। দুদিন পর বিয়ে। আগেরবার বিয়েটা ভেঙে গিয়েছিল, তাই জেসমিনের বাবা ছেলের বাবাকে বললেন, ভাই সাহেব একটা কথা বলি, দুদিন পর আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে। বিয়ের আগে আপনার কাছে কোনো লোক গিয়ে আমার বা আমার মেয়ের নামে উল্টাপাল্টা কিছু বললে আমাকে ভুল না বুঝে আমাকে কথাটা জানাবেন। বুঝেনি তো, আজকাল মানুষ অনেক শয়তানি করে। জেসমিনের বাবার কথায় ছেলের বাবা বললেন, ভাই সাহেব এসব বলতে হবে না, আমি সব বুঝি, সমস্যা নেই, আপনি চিন্তা করিয়েন না। আল্লাহ জানতো পরশু আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হবে, এটাই ফাইনাল। কথাটা বলে মিষ্টিমুখ করে ছেলে ও ছেলের মা বাবা চলে গেলেন। দুদিন পর বিয়ে। জেসমিনের মা বাবার চিন্তা ভালোই ভালোই বিয়েটা হবে তো। এদিকে জেসমিনের চিন্তা ইয়ামিনকে নিয়ে। ইয়ামিন অন্য কারোর সাথে বিয়েটা হতে দিবে তো? জেসমিন যে ইয়ামিনকে ভালোবাসে না তা কিন্তু না, এখনও ভালোবাসে, কিন্তু জেসমিন তার মাকে জিন ধরতে দেখায় জিনের প্রতি একটু ভয় চলে আসছে। জেসমিনের ধারণা জিনরা শুধু সুন্দর না, ভয়ঙ্করও হয়।
এরকম একটা ধারণার জন্য জেসমিন অন্য কারোর সাথে বিয়ের জন্য রাজি। দুদিন পর বিয়ে। জেসমিনের মন খারাপ। জেসমিনের মন খারাপ দেখে ওর মা বলল, কী রে মা, তোর মন খারাপ? দুদিন পর তোর বিয়ে, আমাদেরকে ছেড়ে যাবি, এই জন্য মন খারাপ করে বসে আছিস তাই না? মায়ের কথায় জেসমিন বললেন, মা দুদিন পর তো আমার বিয়ে, তুমি তো অসুস্থ, তোমার শরীরে সেই জিনটা কখন আসে তার ঠিক নেই, তুমি একজন হুজুর বা কবিরাজের কাছে যাও, কবিরাজের কাছে যাও। জেসমিনের কথা মা বললেন, হ্যাঁ তুই ঠিক বলেছিস, আমি আজকে সন্ধ্যাবেলা তোর বাবাকে নিয়ে একজন কবিরাজের কাছে যাব। কথাটা বলে চলে গেলেন জেসমিনের মা। এদিকে মন খারাপ করে বসে রইলেন জেসমিন। এভাবে মন খারাপের মাঝে কেটে গেল দিনটা। সন্ধ্যাবেলা কথা মতো জেসমিনের মা বাবা চলে গেলেন কবিরাজের বাড়িতে। এদিকে জেসমিন একা বাড়িতে। জেসমিন একা থাকায় ইয়ামিন জেসমিনের কাছে আসলেন। ইয়ামিন এসে মন খারাপ করে বলল, কিভাবে পারলা অন্য কারোর সাথে বিয়েতে রাজি হতে, আমাকে ভুলে অন্য কারোর সাথে সংসারের কথা চিন্তা করতে? জেসমিন, আমার কিছু করার নেই ইয়ামিন, আমার মা বাবার একমাত্র মেয়ে আমি। ওনাকে ওনারা আমাকে অনেক যত্নে রেখেছেন, কখনো বুঝতে দেননি কষ্ট কী জিনিস। সেই আমি ওদের কষ্টের বিরুদ্ধে কিভাবে যাই? আমি মা বাবার কথার বাইরে যেতে পারবো না ইয়ামিন। তাহলে আমার কি হবে? অন্য কাউকে যদি বিয়ে করবে তাহলে আমাকে ভালোবেসেছিলে কেন? জেসমিন, আমি আগে ভাবতাম জিনেরা ভালো হয়, কিন্তু মাকে যে জিনটা ধরেছে ওকে দেখার পর বুঝলাম জিনেরা ভয়ঙ্কর ও খারাপ হয়। ইয়ামিন, তোমার মা একটা মিথ্যাবাদী, আর সব জিনপরি তো খারাপ হয় না, তাহলে সবার প্রতি তোমার ভুল ধারণা কেন? তোমার মা এসব করছে, বারবার বলছে বিশ্বাস করো না। জেসমিন বিশ্বাস করতে চায় না। জেসমিনের কথা ইয়ামিন রেগে চোখ বড় বড় করে ভয়ঙ্করভাবে জেসমিনকে বলল, মনে রেখো তুমি শুধু আমার, তোমাকে অন্য কারো হতে দিব না। জেসমিন বলল, এটাই তাহলে তোমার আসল রূপ তাই না? আমার বান্ধবী ও মা বাবা ঠিকই বলে জিনেরা ভয়ঙ্কর হয়, এতদিন পর সেটাই প্রমাণ করে দিলে তাই না? চলে যাও ইয়ামিন, তোমার সাথে এটা আমার শেষ কথা, কাল বাদ পরশু আমার বিয়ে, হয়তো আর দেখা হবে না, কথা হবে না। জেসমিনের কথাই ইয়ামিন চলে গেল। চলে যাবার আগে জেসমিনকে বলে গেল, যা আমার সেটা অন্য কারো হতে দিব না। এই কথাটা বলে চলে গেল ইয়ামিন। এদিকে ইয়ামিনের সাথে খারাপ ব্যবহার করায় জেসমিনেরও মন খারাপ। ইয়ামিন চলে যাবার কিছুক্ষণ পর জেসমিনের মা বাবা আসে কবিরাজের বাড়ি থেকে। ওর মা বাবা আসায় রাতের খাবার খেয়ে জেসমিন চিন্তায় চিন্তায় ঘুমিয়ে পড়ে। জেসমিন ঘুমিয়ে পড়ার পর ইয়ামিন জেসমিনকে নিয়ে যায় তার রাজ্যে। জিন রাজ্যে নিয়ে যাওয়ার পর ইয়ামিনের মা বাবা আবারও জেসমিনকে বোঝায়। জেসমিনকে বলে, মা তোমাকে এত করে বোঝানোর পরও কেন অন্য কাউকে বিয়ে করতে রাজি হলে? ইয়ামিন তোমাকে পাগলের মতো ভালোবাসে, ওর ভালোবাসার তোয়াক্কা না করে তুমি অন্য কাউকে বিয়ে করবা, আর আমরা সেটা মেনে নিব? এভাবে জেসমিনকে অনেক বোঝানোর পর ওনারা চলে গেলেন। জেসমিনের সামনে তখন ইয়ামিন ও ইয়ামিনের ভাবি আর ছোট সিরাজ। জেসমিন ইয়ামিনকে দেখে বলল, ইয়ামিন তোমাকে না বললাম তোমার সাথে আমার শেষ দেখা আর শেষ কথা, তারপর কেন আমাকে তোমার রাজ্যে নিয়ে আসছো? রেখে আসো আমাকে, পরশু আমার বিয়ে। ইয়ামিন, তোমার আর কোনো কথা আমি শুনবো না। এতদিন তোমাকে জিন রাজ্যে নিয়ে আসার পর আবার সঠিক জায়গায় রেখে আসতাম, কিন্তু এখন আর না। তোমার মা বাবা যতই চিন্তা করুক, তোমাকে খুঁজে না পাক, তাতে আমার কিছু করার নেই, তোমাকে এখানেই থাকতে হবে। ইয়ামিনের কথায় জেসমিন বলল, তুমি কি জোর করে আমাকে আটকে রাখবে? ইয়ামিন, যেটা মনে করো সেটাই, কিন্তু তোমাকে যেতে দিব না। জেসমিন, তুমি কেন আমাকে জোরাজুরি করছো? ভালোবাসা জোর করে হয় না ইয়ামিন, তোমার প্রতি আমার ভালোবাসা ছিল, কিন্তু সেটা সময়ের পরিবর্তনে কমে গেছে। মানুষের মাঝে তো ভালোবাসা হয়, আবার ব্রেকআপও হয়। মনে করো আমাদের মাঝে সেরকম কিছু হয়েছে, আমি আমার মা বাবার কথা মতো বিয়ে করব। মা বাবা আমাকে অন্য কোথাও বিয়ে দিতে চাই, কিন্তু তুমি আর তোমার পরিবার আমার পিছনে কেন পড়ে আছো? কেন তোমরা আমার সাথে এমন করছো? কেন তুমি আমাকে অন্য কারোর সাথে বিয়ে হতে দিচ্ছ না? জেসমিনের কথা ইয়ামিন রেগে ওর ভাবিকে বলল, ভাবি ওরে বুঝাও, একে আমি কিভাবে আমার বউকে অন্য কারোর সাথে বিয়ে হতে দিই? ইয়ামিনের কথা জেসমিন অবাকে বলল, বউ মানে কাকে বউ বলছে? ইয়ামিন, কাকে আবার? তোমাকে, তুমি আমার বিয়ে করা বউ। জেসমিন, না আমি বিশ্বাস করি না, তুমি মিথ্যা বলছো। ইয়ামিন, না আমি যা বলছি সব সত্যি, আমি তোমার স্বামী, আর এই যে সিরাজ, যাকে আমার ভাতিজা মনে করতা, এই ছোট্ট সিরাজ তোমার সন্তান। সিরাজ আমার ছেলে। জেসমিন, জেসমিন কি? না আমি বিশ্বাস করি না, তুমি বানিয়ে বলছো এসব। জেসমিনের কথা ইয়ামিনের ভাবি বললেন, না জেসমিন, ইয়ামিন সত্যি বলছে, তুমি ইয়ামিনের বিয়ে করা বউ, তুমি ইয়ামিনের বিয়ে করা বউ। এই যে সিরাজও আমার ছেলে না, তোমার ছেলে। জেসমিন, জেসমিন, ইয়ামিন যদি আমার স্বামী হয়, সিরাজ যদি আমার ছেলে হয়, তাহলে আমি জানি না কেন। ভাবি, তোমার এসব মনে নেই, কারণ তুমি স্মৃতি হারিয়েছ, তোমার একটা অতীত আছে। ইয়ামিনের ভাবির মুখে কথাটা শুনে জেসমিন বললেন,
ভাবি, আপনারা আমাকে মিথ্যা বলছেন তাই না? জেসমিনের কথা ইয়ামিন বললেন, মিথ্যা না, সব সত্যি। তুমি আমার বউ, তোমার সাথে আমার বিয়ে হয়েছে কয়েক বছর আগে। তুমি আমার সাথে কয়েক বছর সংসার করছো। আমাদের কুল আলো করে জন্ম হয়েছে সিরাজের। ইয়ামিন ও ইয়ামিনের ভাবির কথায় জেসমিন নিজেকে ধরে রাখতে পারলেন না। সে জ্ঞান হারিয়ে ফেললেন। জেসমিনের যখন জ্ঞান ফিরল তখন সে দেখল সিরাজ তার পাশে বসা। জেসমিন একটা ঘরের মধ্যে শোয়া। সে জিন রাজ্যের মধ্যে আছে। জেসমিনের জ্ঞান ফেরায় সিরাজ বললেন, মাম্মি তুমি ঠিক আছো? ছোট বাবা এদিকে আসো, মাম্মির জ্ঞান ফিরেছে। সিরাজের কথায় ইয়ামিন এসে বলল, জেসমিন তুমি ঠিক আছো? ইয়ামিনের কথায় জেসমিন বলল, ইয়ামিন তুমি আমাকে কি বললে এসব? আমার তো বিশ্বাসই হচ্ছে না। তুমি আমাকে বাড়িতে রেখে আসো। ইয়ামিন, জেসমিন তুমি বিশ্বাস করো, আমি তোমার স্বামী। তুমি হয়তো ভাবছো তুমি এসব কিছু জানো না কেন। তুমি একটা দুর্ঘটনায় তোমার স্মৃতি হারিয়েছো। আমাকে ভালোবাসতো আমার জিন জাতীয় একটা পরী, কিন্তু আমি ওকে পছন্দ করতাম না। ওকে বিয়ে না করে তোমাকে বিয়ে করেছি বলে সেই পরীটার সুযোগ খুঁজতে থাকে তোমার ক্ষতি করায়, তোমার ক্ষতি করার। এভাবে তোমার সাথে আমার কয়েক বছর সংসার হওয়ার পর একদিন তোমাকে একা পেয়ে সেই পরীটা আঘাত করে। সেই পরীর আঘাতে তুমি এতটা আহত হও যে স্মৃতি হারিয়ে ফেলো। স্মৃতি হারানোর ফলে তুমি তখন কাউকে চিনতে না, তোমার মা বাবাকেও না। দেখো, কেউ স্মৃতি হারানোর পর ডাক্তার তাকে যাই বলে সে তাই বিশ্বাস করে। ডাক্তার তোমার মা বাবাকে দেখিয়ে বলেছিল ওরা তোমার মা বাবা, তুমি এটাই বিশ্বাস করেছো, ওদেরকে মা বাবা হিসেবে মেনে নিছো। কিন্তু আমাদের সবার কথা তুমি ভুলে গেছো। তুমি আমাদের কাউকে চিনছো না। এই দেখো, আমি নতুন করে তোমাকে দেখা দিই, নতুন করে তোমাকে এই দেখে আমি তোমাকে নতুন করে দেখা দিই, নতুন করে তোমাকে আমার মায়ায় ফেলে ভালোবাসতে যাই। তুমি আমার প্রেমে পড়ে যাও। সবই ঠিকঠাক চলছিল, কিন্তু তোমার মা বাবা আমার কথা জানার পর ওনারা সব নাটক করছে তোমার সাথে। তোমার মা বাবা আমাকে ভালোভাবে চেনে জানে, তুমি যে আমার বউ এটাও জানে। জেসমিন, ইয়ামিন, আমি এসব সহ্য করতে পারছি না। দয়া করে আর কিছু বলো না। আমাকে মা বাবার কাছে যেতে যাও। আমাকে মা বাবার কাছে যেতে দাও। ওদের কাছে গিয়ে আমি সবটা জানতে চাই। ইয়ামিন, না, তোমাকে আরও 2 দিন থাকতে হবে। তোমার বিয়েটাকে ক্যান্সেল হোক। কেন? কেন? আমাকে আজকে রেখে এসো। না বলছি না। তোমাকে 2 দিন এখানে আমাদের জিন রাজ্যে থাকতে হবে। আজকে তোমাকে রেখে আসলে তোমার মা বাবা তোমাকে বিয়ে দিবে। তুমি এখানেই থাকো, তোমার কোনো অসুবিধা হবে না। কথাটা বলে চলে গেল ইয়ামিন। এদিকে জেসমিন একা একা বসে রইলেন। এদিকে ছোট সিরাজ জেসমিনের কাছে এসে কান্না ভরা চোখে বলল, মাম্মি, সবাই কি বলছে? তুমি আমার মা। সিরাজের কথায় জেসমিন ওকে কোলে নিয়ে বললেন, আমি জানি না বাবা, আমার সাথে সব কি ঘটছে, আমি কিছুই বুঝছি না। জেসমিন জিন জেসমিন জিন রাজ্যে, সে চাইলেও কোথাও যেতে পারছে না। তাই সিরাজ জেসমিনকে বললেন, মা চলো না, আমার সাথে চলো, আমি তোমাকে জিন রাজ্যটা ঘুরে দেখাই, তোমার ভালো লাগবে, চলো, মন খারাপ করে থেকো না। সিরাজের কথায় জেসমিন বাইরে গিয়ে ঘুরতে লাগলেন। বাইরে যাওয়ায় জেসমিন এদিক সেদিক তাকিয়ে দৌড়াতে লাগলেন, মানে সে পালাতে চায়, কিন্তু সে যতই দৌড়ায় ঘুরে ফিরে সে এক জায়গায় আসে। জেসমিনের অবস্থা দেখে সিরাজ বলে, মা তুমি দৌড়াচ্ছ কেন? তুমি এখান থেকে পালাতে পারবে না তো? জিন রাজ্য থেকে কি পালানো যায় কখনো? তুমি ভয় পেও না, বাবা তোমাকে রেখে আসবে। সিরাজের কথায় জেসমিন বুঝতে পারলেন ঠিকই সেখান থেকে পালাতে পারবে না। তাই সিরাজকে নিয়ে আবার প্রাসাদে ফিরে গেল। এভাবে সেখানে কেটে গেল 2 দিন। 2 দিন পর ইয়ামিন জেসমিনকে রাতের বেলা তার বাড়িতে রেখে আসলেন। জেসমিন বাড়িতে এসে ওর মা বাবাকে ডাক দিলেন। জেসমিনের ডাকে ওর মা বাবা দরজা খুলে বেরিয়ে এসে অবাক হয়ে বললেন, মা জেসমিন, তুই কোথায় ছিলি রে? কোথায় হারিয়ে গিয়েছিলি? তোকে কত জায়গায় খুঁজেছি। মা বাবার কথা জেসমিন বলল, মা বাবা, আমি জিন রাজ্যে গিয়েছিলাম। আমি জিন রাজ্যে ছিলাম। জেসমিনের কথায় মা বাবা অবাক হয়ে বললেন, জিন রাজ্যে? কেন? সেখানে কেন? আমাকে যে জিন রাজ্যে নিয়ে গেছে সেটা নিশ্চয়ই ভালোভাবে জানো। জেসমিনের কথাটা মা বাবা বললেন, তুই কি বলছিস? মা, আমরা তো কিছুই বুঝতে পারছি না। তোকে জিন রাজ্যে কে নিয়ে গেছে সেটা আমরা কি করে জানবো? তুই 2 দিন ধরে নিখোঁজ, তোকে কত খুঁজেছি। তোর বিয়ের ডেট ছিল, তুই শুধু হারিয়ে যাওয়ায় তোর বিয়েটা ভেঙে গেল। শুধু কি তাই, সেই ছেলের বাবা আমাদের কত কথা শুনাইছে জানিস? ছেলের বাবা বলছে তোর নাকি অন্য কোথাও সম্পর্ক আছে, তুই নাকি তোর প্রেমিকের সাথে পালিয়ে গেছিস। মা বাবা হিসেবে এসব শুনতে কেমন লাগে ভাব একবার। আমরা তোর জন্য চিন্তায় আছি, আর তুই 2 দিন পর বাড়িতে এসে কী সব উল্টাপাল্টা বলছিস। মা বাবার কথায় জেসমিন বুঝতে পারছে না আসলে তার সাথে হচ্ছেটা কি। ইয়ামিনও তার পরিবারের কথা শুনলে মনে হয় তারা সত্যি বলছে। এদিকে মা বাবা এদের কথায় ব্যবহারে মনে হয় এরা ইয়ামিনের ব্যাপারে কিছু জানে না। জেসমিনকে চিন্তিত দেখে ওর মা বাবা বললেন, মা তুই জিন রাজ্য থেকে আসছি, এর মানে তোকে কোনো জিন নিয়ে গেছে। সামনে কোনো বড় বিপদ হওয়ার আগে চল তোকে কোনো কবিরাজের বাড়িতে নিয়ে যাই।
মা বাবার কথা জেসমিন না করলেন না, কেননা সেও জানতে চায় আসল ঘটনা কী। জেসমিন রাজি হয়। ওর মা বাবা ওকে নিয়ে একজন কবিরাজের বাড়িতে গেল। কবিরাজের বাড়িতে যাওয়ার পর সেই কবিরাজ বেশ কিছু সময় নিয়ে জেসমিনকে দেখলেন। বেশ কিছুক্ষণ পর জেসমিনকে দেখে কবিরাজ বললেন, ওর সাথে তো ভয়ঙ্কর একটা জিনের আসা যাওয়া আছে। মানে সেই জিনটা জেসমিনের কাছে আসে ভালো রূপে, কিন্তু সে মোটেও ভালো না, সে ভয়ঙ্কর। সেইভাবে তার ভালো রূপ দেখিয়ে মেয়েদের পাগল করে, তারপর তাকে মায়ায় ফেলে পরে ওকে বলি দেয় আর তার রক্ত খেয়ে নিজেকে শক্তিশালী করে। কবিরাজের কথায় জেসমিনের মা বাবা সহ জেসমিন অবাক হয়। কবিরাজ কি বলছে এসব? জেসমিন মনে মনে ভাবলেন, কবিরাজ কি তাহলে ইয়ামিনের কথা বলছে? ইয়ামিন তাহলে ভয়ঙ্কর ও খারাপ জিন? কিন্তু আমার তো এমনটা মনে হয় না। না না, ইয়ামিন এরকমটা হতে পারে না। জেসমিন কবিরাজকে বললেন, কবিরাজ সাহেব, আপনি যা বলছেন এটা সত্যি। আমি মিথ্যা বলবো না, আমার কাছে অনেক আগে থেকে একটা জিন আসে, ওর নাম ইয়ামিন। আপনি ইয়ামিনের ব্যাপারে যা বললেন, আসলে ইয়ামিন ততটা খারাপ নয়, ও ভালো জিন। কারো কথায় কারো কখনো আমার কোনো ক্ষতি করে না, আরও কখনো আমার ক্ষতি করেনি। জেসমিনের কথায় কবিরাজ মুস্কি একটা হাসি দিয়ে বললেন, দেখো মা, ওই ইয়ামিন জিন তোমার কোনো ক্ষতি করেনি, কিন্তু করবে। ও তোমাকে ওর মায়ায় ফেলেছে। তোমাকে দেখাচ্ছে ভালো, কিন্তু ও আসলে ভালো না। আমি তোমাকে একটা তাবিজ দিচ্ছি, এটা পড়ে থাকবে সব সময়। আর ওই জিনটা বা তার পরিবার তোমার সাথে কখনো কথা বলতে চাইলে বলবা না, কোনো যোগাযোগ রাখবা না। যদি বাঁচতে চাও মা, বাবার কথা মতো বিয়ে করো। তুমি বিয়ে করলে তোমার উপর থেকে এই অভিশাপটা কেটে যাবে। সেই জিন আর তোমার কাছে আসতে পারবে না, কোনো ক্ষতিও করতে পারবে না। কথাটা বলে কবিরাজ জেসমিনকে একটা তাবিজ দিলেন আর জেসমিনের মা বাবাকে বললেন, আপনারা মেয়েকে একটু দেখে রাখবেন। কবিরাজের কথা মতো জেসমিনের মা বাবাকে জেসমিন জেসমিনকে নিয়ে বাড়িতে আসলেন। এই ঘটনায় রাতের বেলা। রাতের খাবার খেতে খেতে জেসমিনের বাবা জেসমিনকে বললেন, মা জেসমিন, দেখলি তো কবিরাজ কি বলল? এখন থেকে সাবধানে থাকবি। তোর কাছে আগে ইয়ামিন নামে কোন জিন আসতো, সেটা আমাদের কেন বলিসনি? না বুঝে একটা ভুল করেছিস, তাই কিছু বললাম না। তুই আমাদের আদরের মেয়ে, তোর যাতে কোনো সমস্যা বা কোনো ক্ষতি না হয়, সেজন্য দ্রুত তোকে ভালো কোনো ছেলের সাথে বিয়ে দিব। মা বাবার কথায় জেসমিন বলল, তোমাদের যা ভালো মনে হয় তাই করো। কথাটা বলে খাবার খেয়ে রুমে চলে গেল জেসমিন। রুমে গিয়ে মন খারাপ করে ভাবতে লাগলেন, কে আসলে সত্যি বলছে? ইয়ামিনের কথা শুনে মনে হয় না ও খারাপ, কিন্তু কবিরাজ তো বলল। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল সে। সেই রাতে জেসমিন একটা স্বপ্ন দেখলেন। জেসমিন দেখলেন ইয়ামিন দূর থেকে জেসমিনকে বলছে, জেসমিন, কবিরাজের দেওয়া তাবিজটা খুলে ফেলো, ওই তাবিজটার জন্য তোমার কাছে যেতে পারছি না। ইয়ামিনের কথায় জেসমিন স্বপ্নের মধ্যে বললেন, না, আমি তোমার সাথে কোনো কথা বা যোগাযোগ রাখতে চাই না। জেসমিনের কথায় ইয়ামিন বললেন, শুধু একবার আমার কথা শোনো, একবার তোমার তাবিজটা খোলো, আজকে না হোক কালকে একবার খুলিও, আমি একবার তোমার সাথে কথা বলতে চাই। এরকম একটা স্বপ্নে ঘুম ভেঙে যায় জেসমিনের। এদিকে জেসমিন মা ডাক দিয়ে বলছে, মা এদিকে জেসমিনের মা ডাক দিয়ে বলছে, মা জেসমিন, তোর জন্য নাস্তা রেডি করছি, তোর বাবা আমি অপেক্ষা করছি, খেতে আয়। মায়ের ডাকে জেসমিন ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে গিয়ে মা বাবাকে উদ্দেশ্য করে বললেন, মা তোমরা খেয়ে নাও, আমার খেতে ইচ্ছে করছে না। জেসমিনের কথা বাবা বললেন, কে রে মা, কেন রে মা, তোর কি শরীর খারাপ? বস এখানে, আয় একটু খেয়ে নে। বাবার কথায় জেসমিন নাস্তার টেবিলে বসে। ওর বাবা ওর মাকে উদ্দেশ্য করে বললেন, এই শোনো, একটা ভালো ছেলের খোঁজ পাওয়া গেছে। ছেলের ভালো ব্যবসা আছে, ছেলেটার ব্যবহারও ভালো। সেই ছেলে আজকে বিকেলে জেসমিনকে দেখতে আসবে, যদি পছন্দ হয় তাহলে ওই ছেলের সাথে বিয়ে দিব। মা বাবার কথা জেসমিন কিছু বললেন না। এদিকে কথা মতো বিকেলে সেই ছেলেটা আসলেন। ছেলেটা জেসমিনকে দেখে পছন্দ হয় ও দুই পরিবারের কথা মিল হয়, জেসমিনের বিয়ে ঠিক করা হলো। এবার আর দেরিতে নয়, পরদিন সন্ধ্যায়। এই চুক্তিতে ছেলে ও তার মা বাবা চলে গেল। সেদিন রাতে জেসমিনের গত রাতে স্বপ্নে দেখা ইয়ামিনের কথা মনে করতেই ও ভাবল, ইয়ামিন আমার সাথে কথা বলতে চায়, কি কথা বলবে? এই ভেবে কবিরাজের দেওয়া তাবিজটা খুলে ফেললেন। কবিরাজের দেওয়া তাবিজটা খোলার কিছুক্ষণ পর ইয়ামিন জেসমিনের কাছে আসলেন। ইয়ামিন আসায় জেসমিন বললেন, ইয়ামিন, আমাকে কি বলতে চাও? ইয়ামিন, জেসমিন, তুমি বিয়ে করছো? আমার বিষয়ে সব কিছু জানার পরও বিয়েতে রাজি হলে? জেসমিন, জেসমিন, তুমি আমার বউ, সিরাজ তোমার ছেলে। তুমি এসব সত্যি কথাটা জেনে অন্য কাউকে বিয়ে করতে কিভাবে রাজি হলে? জেসমিন, ইয়ামিন, দয়া করে এসব কথা বলো না। মা বাবা আমাকে একজন কবিরাজের কাছে নিয়ে গেছে। সেই কবিরাজ বলেছে তোমার বলা সব কথা মিথ্যা, তুমি আমাকে মায়ায় ফেলে মেরে ফেলবে, আমাকে বলি দিয়ে তোমার শক্তি বাড়াবে। জেসমিন, সব মিথ্যা। ওই কবিরাজকে তোমার মা বাবা আগেই বলেছিল তোমাকে এসব বলতে, সব নাটক।
আমি তোমার পায়ে পড়ি, আমার কথা বিশ্বাস করো। তুমি আমার বউ, তুমি অন্য কাউকে বিয়ে করো না। আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমার সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। ইয়ামিন, আমি কিছুই বুঝছি না। তুমি বলো মা বাবা মিথ্যা বলছে, ওদিকে মা বাবা বলছে তুমি মিথ্যা বলছো। আসল সত্যি কি সেটা আমি জানি না। ইয়ামিন, তুমি আমাকে মাফ করে দাও। আমি মা বাবার কথার বাইরে যেতে পারবো না। কাল আমার বিয়ে, আশা করি তুমি কোনো ঝামেলা করবে না। জেসমিনের কথায় কান্না ভরা চোখে ইয়ামিন একটা কথা বললেন। ইয়ামিন বললেন, এটাই তাহলে তোমার শেষ কথা? জানো, আমি ব্যর্থ তোমাকে বোঝাতে। জানো, তোমার মা বাবার অভিনয়ের কাছে আমি হেরে গেছি। আমি তোমার স্বামী, আমি চলে যাচ্ছি। জানি না তোমার সাথে আমার কখনো দেখা হবে কি না। যাবার আগে একটা কথা বলে যাই, মানুষ সময় থাকতে আপন মানুষটিকে চেনে না, চেনে তখন যখন সে জীবনে থাকে না। সময় থাকতে আমাকে চিনলা না, তাই না? তবে খুব তাড়াতাড়ি সত্যিটা জানতে পারবা, তখন হয়তো আমি থাকবো না তোমার জীবনে। কথাটা বলে খুব কষ্টে সেখান থেকে চলে গেলেন ইয়ামিন। ইয়ামিনের কথায় মনের অজান্তে জেসমিনের চোখে পানি চলে আসে। ইয়ামিন চলে যাওয়ার পর মন খারাপ করে সারা রাত না ঘুমিয়ে পার করে দেয় জেসমিন। পরদিন সকালবেলা জেসমিনের বাড়িতে দুজন লোক আসে, ইয়ামিনের মা বাবা। তারা মানুষের রূপে জেসমিনের বাড়িতে এসে জেসমিনের মা বাবাকে উদ্দেশ্য করে ডাকতে থাকে। তাদের ডাকে জেসমিনের মা বাবা বাইরে এসে বলেন, কে আপনারা? আপনাদের তো চিনলাম না। জেসমিনের মা বাবার কথায় ইয়ামিনের মা বাবা বলে, আপনাদের একটা কথা বলার জন্য আসলাম। আসলে আপনার মেয়ে জেসমিন, ওকে আমার ছেলেটা খুব ভালোবাসে। আপনারা আপনাদের মেয়েকে অন্য কারোর সাথে কেন বিয়ে দিচ্ছেন? ইয়ামিনের বাবার কথায় জেসমিনের বাবা বললেন, আপনার ছেলে আমার মেয়েকে ভালোবাসে মানে? আপনারা কে বলুন তো? এবার ইয়ামিনের বাবা কিছু না লুকিয়ে বললেন, আমরা ইয়ামিনের মা বাবা। আপনারা নিশ্চয়ই চেনেন আমাদের। দেখুন, ভুল বোঝাবুঝির কারণে আপনারা আমাদের উপর রাগ করে আছেন। আপনারা আমাদের জিন জাতিদের দেখতে পারেন না, তাই আপনার মেয়ের বিয়ে অন্য কারোর সাথে দিচ্ছেন। কিন্তু আপনারা তো ভালো করেই জানেন আপনাদের মেয়ে জেসমিন বিবাহিত। আমার ছেলে ইয়ামিন আপনাদের জামাই। ইয়ামিনের বাবার কথা শুনে জেসমিনের মা বলল, কি বলছেন আপনারা? আমরা তো কিছুই বুঝতে পারছি না। আপনারা জিনজাতি হয়ে আমাদের মেয়েকে নিয়ে সব কী বলছেন? আমরা আপনাদের চিনি না, আপনার ছেলেকেও চিনি না। চলে যান এখান থেকে। জেসমিনের বাবা, হ্যাঁ আপনারা ঠিক বলেছেন, আমরা কিছুই জানি না। আপনারা চলে যান। আমার মেয়ের বিয়ে আজকে সন্ধ্যায়, আশা করি কোনো ঝামেলা করবেন না, নইলে কবিরাজ নিয়ে এসে বন্দি করব। জেসমিনের মা বাবার কথায় ইয়ামিনের বাবা বলল, ভালোই তো অভিনয় করছেন, এমন ভাব করছেন যেন কিছুই জানেন না। একটা কথা মনে রাখবেন, আমি বেঁচে থাকতে আমার ছেলের বউকে আমি অন্য কারোর সাথে বিয়ে হতে দিব না। কথাটা বলে চলে গেল ইয়ামিনের বাবা। এদিকে এই বিষয়টা বাড়ির ভিতর থেকে লুকিয়ে লুকিয়ে দেখছে জেসমিন। জেসমিন সব দেখে কাউকে কিছু বুঝতে না দিয়ে ওর রুমে গিয়ে ঘুমানোর ভান করে শুয়ে রইলেন। ইয়ামিনের মা বাবা চলে যাওয়ার পর জেসমিনের মা বাবা ঘরে এসে নিজেদের মতো কথা বলতে লাগলেন। তখনই জেসমিন লুকিয়ে লুকিয়ে ওর মা বাবার কথা শুনতে লাগলো। জেসমিনের মা জেসমিনের বাবাকে বলছে, হ্যাঁ গো, এখন কি হবে? মেয়েটা অন্য কোথাও বিয়ে দিতে কী অভিনয়টাই না করলাম। এমনকি কবিরাজ বলে আমার নিজের শরীরে নিজের জিন লাগিয়ে দিলাম, যেন জেসমিনের জিনদের প্রতি ঘৃণা তৈরি হয়। দুজনে এত অভিনয় করছেই, তারপরও তো ইয়ামিনও তার পরিবার পিছু ছাড়ছে না। আজকে সন্ধ্যায় জেসমিনের বিয়ে। এমিনের বাবা কি বলল শুনলে না? উনি নাকি বিয়ে দিতে দিবে না। আমার তো ভয় লাগছে। জেসমিনের মায়ের কথার বাবা বললেন, তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না তো, আমি সেই ব্যবস্থা করে রেখেছি। জেসমিনের বিয়ের সময় আমাদের বাড়িতে উপস্থিত থাকবে 60-60 জন কবিরাজ। কবিরাজ পাহারা দিবে। আমি দেখি এমিনের বাবা মা ইয়ামিন কিভাবে আসে। আজকে সন্ধ্যা পর্যন্ত অভিনয় করে যাও, জেসমিন যেন কোনোভাবে জানতে না পারে। ওর বিয়ে হয়ে গেলে তারপর সব ঠিক হয়ে যাবে। মা বাবার মুখে এসব শুনে জেসমিনের মাথায় হাত দিয়ে বসে পড়ে। সে যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। তাহলে ইয়ামিন ও তার পরিবার সব সত্যি বলছে? আমি তাহলে ইয়ামিনের বউ, সিরাজ তাহলে আমার ছেলে? মা বাবা এত বড় অভিনয় করতে পারলো আমার সাথে? এসব ভাবতে ভাবতে কান্না করতে লাগলো জেসমিন। এদিকে সন্ধ্যা হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি। জেসমিন নিজের ঘরে কান্না করছে। আজ তার সব ভুল ভেঙে গেছে। ইয়ামিন তার স্বামী, সিরাজ তার ছেলে। ইয়ামিনের সাথে সে সংসার করেছে। তাহলে মা বাবা কেন এমনটা করছে? কেন ইয়ামিনকে মেনে নিচ্ছে না? এর কারণ কি? এদিকে জেসমিনের কান্নায় মা বাবা রুমে এসে জিজ্ঞেস করলেন, মা জেসমিন কি হয়েছে, কান্না করছিস কেন? আজকে তোর বিয়ে, আমাদের ছেড়ে চলে যাবি এজন্য কান্না করছিস? মা বাবার কথায় কান্না ভরা চোখে জেসমিন বলে উঠলেন, আমি তোমাদের কত বিশ্বাস করেছি, সেই তোমরা আমার মা বাবা হয়ে আমার সাথে এত বড় খেলা খেললে, এত বড় অভিনয় করলে। জেসমিনের কথা মা বললেন, আরে মা কি বলিস, আমরা কোনো অভিনয় করিনি। মায়ের কথায় জেসমিন বললেন, মা চুপ, একদম চুপ।
অনেক বোকা বানিয়েছো, আমাকে আর না, একটা মিথ্যা কথাও বলবা না। আমি তোমাদের সব কথা শুনে ফেলেছি, এখন কি মিথ্যা বলবা? জেসমিনের কথার মা বাবা বললেন, ও তাহলে তুই সব শুনে ফেলেছিস, জেনে গেছিস? সব যেহেতু জেনে গেছিস তাহলে এটা জেনে রাখ, আমরা বেঁচে থাকতে ইয়ামিনের কাছে তোকে আর যেতে দিব না, আমরা তোকে অন্য কারোর সাথে বিয়ে দিব। মা বাবার কথায় জেসমিন ওদের জিজ্ঞেস করলো, কেন কেন এমনটা করছো? আমি বিবাহিত, আমার একটা ছেলে আছে, ওদের থেকে আমাকে আলাদা কেন করছো? কারণটা বলো আমাকে। জেসমিনের কথার মা বাবা বললেন, দেখ মা, তুই সহ সবাই আমাদের ভুল বুঝতেছে, কিন্তু আমরা কি করব বল? তোর আর ইয়ামিনের বিয়ে দিয়েছিল তোর দাদা ও ইয়ামিনের দাদা বন্ধু ছিলেন, সেই সুবাদে দুজনের মধ্যে আসা যাওয়া দেখা সব কিছুই হতো। ওদের বন্ধুত্ব আরও ঘনিষ্ঠ করতে তোর আর ইয়ামিনের বিয়ে দেয়। আমরা প্রথমে রাজি ছিলাম, কিন্তু পরে ঠিকই রাজি ছিলাম না, কিন্তু পরে ঠিকই রাজি হয়েছি। কিন্তু যখন দেখলাম তুই বিপদের মুখে, তোর মৃত্যুর আশঙ্কা আছে, তখন মেনে নিতে পারিনি। ইয়ামিনকে নাকি কোন পরি পছন্দ করতো, কিন্তু ইয়ামিন তোকে বিয়ে করায় সেই পরী তোর উপর আক্রমণ করে। তুই অনেক আহত হয়েছিলি, আল্লাহর রহমতে বেঁচে গেছিস, কিন্তু স্মৃতি হারিয়ে গেছে। তো স্মৃতি হারানোর পর আমরা এই সুযোগটা নিই, আমরা আর চাই না তুই ইয়ামিনের কাছে ফিরে যা, তাই তোকে অন্য কোথাও বিয়ে দিতে চাইছি। তুই ইয়ামিনের কাছে ফিরে গেলে আবারও তো ওই পরী তোর উপর আক্রমণ করতে পারে। ইয়ামিন যেন তোর কাছে আসতে না পারে, সেজন্য তোকে সবসময় তাবিজ পরিয়ে রাখতাম, কিন্তু তবুও তোকে ইয়ামিন ও তার পরিবারের চোখের আড়াল করতে পারলাম না। দেখ মা, আমরা মানলাম ইয়ামিন তোর স্বামী, ছোট সিরাজ তোর ছেলে, সব মেনে আমরা তোকে অন্য কোথাও বিয়ে দিব, আর সেটা কিছুক্ষণ পর। মা বাবার কথায় জেসমিন বললেন, কিন্তু বাবা আমি তো বিবাহিত। না বাবা, আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। জেসমিনের কথায় আর মা বাবা ধমক দিয়ে বললেন, বেশি কথা বলবি না, আমরা যা বলছি তাই হবে। কথাটা বলে জেসমিনের মা বাবা জেসমিনকে রুমে আটকে রাখলেন। কিছুক্ষণ পর সন্ধ্যা হলো, একটু পর হয়তো বরযাত্রীরা চলে আসবে। জেসমিন রুমে কান্না করছে আর বলছে, মা আমি ইয়ামিনের কাছে যাব, আমি অন্য কাউকে বিয়ে করব না। কিন্তু জেসমিনের কোনো কথা না শুনে সব কিছুর আয়োজন করা হলো। কথা মতো 7-7 জন কবিরাজ এসে জেসমিনদের বাড়ির চারদিক ঘিরে নিজেদের মতো করে কাজ করতে লাগলেন, যেন ইয়ামিন ও তার পরিবারের কেউ এসে ঝামেলা করতে না পারে। কথা মতো কিছুক্ষণের মধ্যে বর চলে আসলো। জেসমিন বিয়ে করবে না, কিন্তু ওকে জোর করে কনের সাজে সাজানো হলো। আর কিছুক্ষণ পর শুরু হলো বিয়ের কাজ। বিয়ের কাজ শুরু হতে না হতেই ইয়ামিনের বাবা কয়েকজন জিনকে নিয়ে সেখানে উপস্থিত হলেন। ইয়ামিনের বাবা এসে জেসমিনের বাবাকে আবারও বুঝালেন, কিন্তু জেসমিনের বাবা কোনোভাবে বুঝলেন না, উল্টো কবিরাজের ভয় দেখালেন। ওদিকে ইয়ামিনের বাবাকে দেখে সেই কবিরাজগুলো ভয় দেখাতে শুরু করলো। এসব দেখে ইয়ামিনের বাবা ও তার আসা জিনগুলো আগে কবিরাজের উপর আক্রমণ করলেন। শুরু হলে দুই দলের মধ্যে যুদ্ধ। সেই যুদ্ধে কিছুক্ষণের মধ্যে কবিরাজ 7 জন গুরুতরভাবে আহত হয়ে পড়ে গেলেন। সেই জিনদের আক্রমণে লণ্ডভণ্ড হয়ে গেল সব কিছু। এরকম পরিস্থিতিতে বর ও বরের সাথে আসা লোকজন পালিয়ে গেল ভয়ে। বাড়িতে তখন জেসমিন ও জেসমিনের মা বাবা। ইয়ামিনের বাবা সব কবিরাজকে আহত করে জেসমিনকে তার সাথে নিয়ে যাবে, ঠিক তখনই জেসমিনের মা বাবা ইয়ামিনের মা বাবাকে বললেন, থামুন, অনেক হয়েছে, আমরা বেঁচে থাকতে আমাদের মেয়েকে কোথাও নিয়ে যেতে দিব না। আপনি যদি জোর করে আমাদের মেয়েকে নিয়ে যান তাহলে আমরা আত্মহত্যা করব, আমাদের মেয়ের জন্য দায়ী থাকবেন আপনি। এই বলে রাস্তা আটকে দাঁড়ালেন জেসমিনের মা বাবা। ওদের এমন কথা এবং আচার আচরণে ইয়ামিনের বাবা বললেন, অনেক মানুষ দেখছি, কিন্তু আপনাদের মতো কঠিন মনের মানুষ দেখিনি। আমরা খারাপ জিন না, ক্ষমতা দেখিয়ে আপনার মেয়েকে নিয়ে যেতে পারি, কিন্তু যাব না। আপনার জেদের কাছে আমরা হেরে গেলাম, আপনাদের মেয়ে আপনাদের কাছেই থাকুক, আমরা চলে যাচ্ছি। কথাটা বলে চলে যাবেন ইয়ামিনের বাবা। ঠিক তখনই জেসমিন বলল, বাবা দাঁড়ান, আমিও যাব আপনার সাথে, আপনি আমাকে নিয়ে চলুন, আমি যাব আমার স্বামী সন্তানের কাছে। জেসমিনের কথা ইয়ামিনের বাবা কান্না করে দিয়ে বললেন, এই বুঝটা যদি একদিন আগে বুঝতা তাহলে ওকে হারাতে হতো না রে মা। ইয়ামিনের বাবার কথায় জেসমিন কিছু বুঝলেন। এদিকে জেসমিন রাজি হয়। ইয়ামিনের বাবা জেসমিনকে নিয়ে তার রাজ্যে চলে গেলেন। জিন রাজ্যে যাওয়ার পর জেসমিন দেখলেন সিরাজ কান্না করছে। সিরাজকে কান্না করতে দেখে জেসমিন ওকে কোলে নিয়ে বলল, বাবা এই দেখো আমি এসে গেছি, আমি তোমার মা হই। বাবা তুমি কাঁদছো কেন? তোমার বাবা কোথায়? ইয়ামিন তুমি কোথায়? দেখো আমি চলে এসেছি, না বুঝে অনেক কষ্ট দিয়েছি তোমাকে, আসো আমার সামনে আসো। জেসমিনের কথায় সেখানে থাকা সবাই কান্না করতে লাগলেন। সবার কান্না দেখে জেসমিন ইয়ামিনের ভাবিকে জিজ্ঞেস করলেন, ভাবি আপনারা সবাই কান্না করছেন কেন? ইয়ামিন কোথায়? ওকে বলেন আমি আসছি, বলেন আমার সামনে আসতে। জেসমিনের কথায় ইয়ামিনের ভাবি বললেন, ইয়ামিন আর আমাদের সামনে আসবে না, ও আর আমাদের মাঝে নেই, ইয়ামিন মারা গেছে। ভাবির কথায় জেসমিন একটা চিৎকার দিয়ে পড়ে গেলেন আর কান্না করতে করতে বললেন, না না, আমি বিশ্বাস করি না, আপনারা মিথ্যা বলছেন,
আমার ইয়ামিনকে কোথায় লুকিয়ে রাখছেন? আমার সামনে নিয়ে আসুন। জেসমিনের কান্না ও চিৎকারে ইয়ামিনকে সামনে নিয়ে আসা হলো, কিন্তু সেটা ইয়ামিনের লাশ। ইয়ামিনের লাশ সামনে নিয়ে আসায় জেসমিন ইয়ামিনকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলেন। জেসমিনের কান্নায় সেখানে থাকা সবাই কান্না করতে লাগলো। জেসমিন ইয়ামিনকে জড়িয়ে ধরে কান্না করছেন আর ভাবতে লাগলেন ইয়ামিনের বলা সেই কথাগুলো। ইয়ামিন বলেছিল, সময় থাকতে আমাকে চিনলা না, খুব তাড়াতাড়ি সত্যিটা জানতে পারবা, কিন্তু তখন হয়তো আমি থাকবো না। আসলে সময় থাকতে মানুষ আপন মানুষটিকে চিনতে পারে না। জেসমিনের অন্য কোথাও বিয়ে হবে এটা ইয়ামিন মানতে পারেনি বলে মারা গেছে। এখন জেসমিন যতই কান্না করুক, ইয়ামিনকে আর ফিরে পাবে না। ইয়ামিনের মৃত্যুর মধ্য দিয়ে এই গল্পটা শেষ। অনেকেই হয়তো মন খারাপ করবেন গল্পটি শুনে। আমি বলবো মন খারাপ করবেন না, কারণ এই গল্পের সিজন 2-তে থাকবে নানা কাহিনী। এখনও অনেক কাহিনী বাকি।